আজকে আমরা শিখব অপারেটর। শুরুতেই শিখবো অপারেটর। অপারেটর আমরা একেবারে নার্সারিতে যখন পড়েছি তখনই আমরা শিখেছি যে এটা প্লাস, এটা মাইনাস। আমরা অবশ্য নার্সারিতে পড়ার সময় এ, গুণ করতাম এরকম এক্স এর মতো একটা চিহ্ন দিয়ে। কম্পিউটারের ক্ষেত্রে গুণ কিন্তু এরকম স্টার। ক্যালকুলেটর যদি ইউজ করেন দেখবেন যে কম্পিউটারে স্টার দিয়ে গুণ করতে হয়। আর ভাগ আমরা এইভাবে এই চিহ্ন দিয়ে বুঝতাম, এখন ভাগ বুঝতে হবে স্ল্যাশ দিয়ে। স্ল্যাশ মানে ভাগ। তো এই চারটা অপারেটর আমাদের মোটামুটি জানা। কি দিয়ে এই কোন অপারেটরের কাজ কি আমরা জানি। এই তিনটা আমাদের কাছে কারো কারো কাছে নতুন হইতে পারে। এটা হলো মডিউলাস অপারেটর। মডিউলাস কিন্তু ভাগফল বাহির করে না, ভাগ শেষ বাহির করে। অর্থাৎ 10কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, তাহলে ভাগফল বাহির করলে হতো 3 সামথিং, কিন্তু ভাগশেষ বাহির করলে হবে 1, কারণ 3 3 9, ভাগশেষ থাকে 1। যাকে আর ভাগ করা যাচ্ছে না সেটাই ভাগশেষ। তাইলে এই পার্সেন্টেজের নাম হচ্ছে মডিউলাস, এবং এটা হলো ভাগশেষ বাহির করার জন্য ব্যবহার হয়। আর এই ডবল স্টার, যেটা একটা স্টার হলে তো সেটা মাল্টিপ্লাই, কিন্তু ডবল স্টার হলে পাওয়ার। মনে করেন যে আপনি 2 স্কোয়ার লিখবেন, তাহলে 2, তারপরে এখন এডিটরের মধ্যে মাথার মধ্যে তো আর 2 লেখা যাচ্ছে না, এটা তো সম্ভব হচ্ছে না। ইভেন আমরা এমএস ওয়ার্ডেও অনেকে ওটা লিখতে পারি না, সুপার স্ক্রিপ্ট করে মাথার মধ্যে লিখতে হয়, আর এডিটরে তো সম্ভবই না। তো কিভাবে আমি 2 পাওয়ার 2 লিখবো? দুইটা স্টার দিয়ে যদি আমি 2 দিই, তাহলে এইটার মানে হলো এই 2 পাওয়ার 2। তাহলে 2 পাওয়ার 2 এর রেজাল্ট কি? 4। তাহলে 2 ডবল স্টার 2 এর রেজাল্টও কিন্তু 4। আচ্ছা, তো 2 ডবল স্টার 3 যদি দিই, তার মানে হচ্ছে 2 কিউব। তাহলে বুঝতে পারতেছেন যে ডবল স্টার মানে পাওয়ার বোঝাচ্ছে। এক্সপোনেনশিয়েশন বলছি আমরা। আমরা যে বাংলা ভাষায় এটাকে বলা হয় সূচক, বলে ঘাত বলে, ইংলিশে পাওয়ার বলে, অনেক কিছু বলে। সহজ শব্দ হলো পাওয়ার। তাহলে বুঝতে পেরেছেন যে এই অপারেটরটা কি অপারেটর। আচ্ছা, লাস্টের হলো ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন হলো যে দশমিক যদি আপনি রেজাল্টে না চান, যেমন ধরেন আপনি 3কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 1.5 হবে, 1.5 হবে। তো আপনি যদি এই 3কে যদি আপনি 3কে যদি আপনি ভাগ 2 করেন, তাহলে অবশ্যই রেজাল্ট হবে 1.5। কিন্তু 3কে যদি আপনি ফ্লোর ডিভিশন করেন, অর্থাৎ দুইটা স্ল্যাশ দেন, তারপরে যদি আপনি 2 দেন, এখন রেজাল্ট কিন্তু 1 হবে। অর্থাৎ এই দশমিকের পরের টুকুকে মুছে ফেলবে, নিবে না, আসলে শুধু ইন্টিজার অংশটুকু নিবে। এইভাবে যদি আপনার কখনো প্রয়োজন হয় যে আমার দশমিকের পরের টুকু নেওয়ার দরকার নাই, তখন আপনি ভাগ চিহ্ন ইউজ না করে এটাকে আমরা বলছি ফ্লোর ডিভিশন, এই ফ্লোর ডিভিশনটা ইউজ করবেন। বা ইন্টিজার ডিভিশনও বলে, মানে ইন্টিজার পার্টটুকু খালি এইটা দিয়ে পাওয়া যায়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই সবগুলি অপারেটর এখন ক্লিয়ার হবে। দেখেন আমাদের এখানে ভ্যাল সমান 3, ভ্যাল অন সমান 3। এই ভ্যাল অনটা একটা ভেরিয়েবল যার মধ্যে 3 রাখা হয়েছে। ভ্যাল টু ও একটা ভেরিয়েবল যার মধ্যে 2 রাখা হয়েছে। এবার ভ্যাল অন প্লাস ভ্যাল টু রেজাল্ট আসবে কত? অবশ্যই 5 আসবে। 2 আর 3 এ 5। ভ্যাল ওয়ান মাইনাস ভ্যাল টু, মানে 3-র সাথে যদি আমরা 2 বাদ দিই, তাহলে 1 আসবে। ভ্যাল ওয়ান ইন্টু ভ্যাল টু গুণ হবে, তার মানে 3 × 2 = 6 হবে। ভ্যাল ওয়ানের সাথে ভ্যাল টু ভাগ দিব, তাহলে ভাগ দিলে কত হবে? 1.5 হবে। এখানে স্টার না, এখানে হ্যাশ দিতে হবে। হ্যাশ মানে তো ওই যে কমেন্ট, আপনারা গতদিন জেনেছেন, এগুলিকে এক্সক্লুড করবে, ওর টেক্সট হিসাবে নিচ্ছে না। এবার আমরা ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন, তার মানে ইন্টিজার পার্টটুকু খালি নিবে, মানে 1 নিবে। এটা হলো মডিউলাস। মডিউলাস মানে ভাগ ফল না, বরং ভাগ শেষ আসবে। তাহলে 3কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগ শেষ হবে 1। তাহলে এখানে রেজাল্ট হবে 1।
এখানে হলো থ্রি, এখানে ভ্যালরের মধ্যে থ্রি, আর এটা হলো টু, কিন্তু এটা পাওয়ার হয়ে যাচ্ছে, তাহলে থ্রি উপরে স্কোয়ার বা পাওয়ার, তাহলে থ্রির পাওয়ার যদি টু হয় তাহলে রেজাল্ট হবে তিন তিরিক্ষে নয়। যদি কারো কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই ভয়েস রেজ করবে, চ্যাট বক্সে লিখে দিলে হবে না, চ্যাট বক্সে লেখা দেখার সময় আমার থাকবে না। এখানে দেখেন এটা পাঁচ, এটা এক, এটা ছয়, এটা দেড়, এটা এক, এটা এক, এবং এটা হচ্ছে নাইন। আশা করি আমাদের এইগুলি বুঝতে পেরেছেন। স্যার, ডবল স্ল্যাশ এবং মডুলাসের মধ্যে পার্থক্য? ডবল স্ল্যাশ হচ্ছে যে ভাগ ফলটা দিচ্ছে, সে ইন্টিজারটাকে নিল শুধু, আর ইন্টিজারটুকুকে মডুলাসটা, নিচ্ছে। মডুলাস আবার সেম রেজাল্টই দিল ওয়ান। ভাই এগুলো রেজাল্ট তো সেম হইতেই পারে, এই যে আপনার আমরা যদি দুই দিয়ে তিনকে ভাগ দিই তাহলে কি হইলো, আমাদের এখানে 1.5 হইলো না, আর এখানে দুই দিয়ে এখানে ভাগশেষ ওয়ান হইলো না, বলেন। তাইলে আমার এটাতে তো দিচ্ছে, এটা রেজাল্ট দিচ্ছে, আচ্ছা, ওকে, বুঝতে পারছেন স্যার এবার? আর এটাতে তো রেজাল্ট দিচ্ছে এই এই পার্টটা। ধরেন এখানে আহ, এখানে সাত হইতে পারতো, জি, এখানে সাত ভাগফল আর হইতে পারতো। ভাগশেষের ব্যাপার আছে। জি জি বুঝছি। জি, সাত হইলে পারে, কিন্তু এখানে 2.5 হইতো, বা দুই দুকোনো চার না, তিন দুকোনো ছয়, এখানে ছয় হইতো, তখন আবার এক হইতো। তখন কিন্তু ফ্লোর ডিভিশনে আর এক বেরোতো না, তখন এখানে তিন বেরোতো, এই যে এখানে তিন আছে। বুঝতে পেরেছেন আশা করি। প্রেসিডেন্স হলো প্রায়োরিটি, আমরা সবাই জানি যে ব্র্যাকেটের প্রায়োরিটি থাকবে, তারপরে এই পাওয়ারের প্রায়োরিটি থাকবে, তারপরে গুণ ভাগ, এগুলি ছোটবেলা থেকে আমরা জানি। তো এই একই ব্যাপার এখানে আছে। এখন হচ্ছে আমাদের এই যে রাউন্ড ফাংশন এবং অ্যাবসোলিউট ফাংশন, এই দুটা ফাংশন সম্পর্কে আমরা একটু জানি। এখানে দেখেন এক্স, এখানে এই যে এরকম করে লিখছি এটাতে কিন্তু কোনো ভুল না, মানে এক্স এর সাথে কোনো স্পেস দিই নাই, একদম কনজাস্টেড ভাবে জোড়া লাগাই দিছি 2.9 কে, এটা কিন্তু আমার গ্রামাটিক্যালি কোনো ভুল হয়নি। কিন্তু ওই পাইচাম বলতেছে যে তুমি এত ঘিঞ্জি করতেছো কেন, সেজন্য সে লাল দাগ দেয় নাই, কিন্তু একটা অফ হোয়াইট টাইপের চিকন একটা দাগ দিয়েছে, মানে তার এটা পছন্দ হচ্ছে না। তো যখন আপনি এরকম স্পেস দিয়ে দিবেন তখন সে এটা খুশি, সে আর ওই দাগটা দিবে না। কিন্তু ওটা ভুল ছিল না, ও সাজেশন দিচ্ছিল আসলে। তো এক্স ইকুয়াল টু 2.9, এটা হলো এক্স এর ভ্যালু, এক্স এর মধ্যে ঢুকবে এটা। তারপরে আমরা রাউন্ড প্রিন্ট করলাম, তাহলে দুইটা ফাংশন এখানে আছে, অ্যাবসোলিউটটা আমরা পরে আলাপ করি। দুইটা ফাংশন আছে, প্রথম ফাংশন হলো রাউন্ড করবে আর দ্বিতীয় ফাংশন হলো প্রিন্ট করবে। তাহলে প্রথমে রাউন্ড করবে, রাউন্ড করা মানে কি, রাউন্ড করা মানে 2.5 বা 5 এর উপরে যদি থাকে তাহলে সেটাকে থ্রি বানাই দিবে, আর 2.5 এর নিচে যদি থাকে দশমিকের পরে তাহলে সেটাকে টু বানাই দিবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এটাকে থ্রি বানাবে। রাউন্ড আপনারা যেটা এক্সেলে জানেন বা অন্য জায়গায় জানেন সেরকমই ব্যাপার। এই দেখেন এটাকে থ্রি বানাচ্ছে, কিন্তু 2.9 না হয়ে এটা যদি 2.4 হইতো তাহলে কিন্তু এটা টু বানাই দিত, টু বানাই দিত। তো এই রাউন্ডের ফাংশন এইখানে সেম জিনিস। বুঝতে পেরেছেন রাউন্ড স্যার ফাংশন? স্যার টু পয়েন্ট বলেন। ফাইভ হলে কি হতো? 5 হলে থ্রি হবে, না টুই হচ্ছে, 2.5 হলে টু হচ্ছে। এমনিতে মনে হয় থ্রি হয়, কিন্তু এখানে টু হচ্ছে। আচ্ছা, 2.5 এর সাথে যদি 2 পয়েন্টের পরে যদি মনে করেন যাই হোক, 5 এবং 5 এর উপরে হইলে থ্রি হবে, আর 5 এর নিচে হইলে হয়ে যাচ্ছে আমাদের টু, না সরি, 5 হইলেও টু হচ্ছে। ভাই বন দিয়ে সিক্স, দেখেন তো, হ্যাঁ, এই বন 5 এর কিন্তু উপরে কত? কিছু থাকলে সেটা হয়ে যাচ্ছে থ্রি, 5 পর্যন্ত আমাদের টু হচ্ছে। যে তো ফাইভ যাই হোক, ওয়ান এটা দিয়ে দেখেন রাউন্ডের হয়। ফাংশন। জি জি। আমরা এবার অ্যাবসোলিউট ফাংশন সম্পর্কে জানবো। অ্যাবসোলিউট হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা মাইনাস করি, ধরেন -2, বা এখানে অলরেডি -2.9 আছেই, তো এটাকে সে প্লাস করে দিবে। দেখেন প্রিন্ট করার পরে কিন্তু আর মাইনাসটা থাকছে না, +2.9। আবার আমরা যদি এখানে এক্স কে প্রিন্ট করি,
এক্স, এক্স এর মধ্যে কিন্তু -2 আছে, কিন্তু সে +2 করবে। অর্থাৎ কোন নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করতে চাইলে, পজিটিভ হলে তো সে পজিটিভই হবে, কিন্তু নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করতে চাইলে আমরা এবিএস ফাংশনটা ব্যবহার করি। এবিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাবসোলিউট ফাংশন। এবার আসেন যে আরো দুইটা ফাংশন আছে, একটা হলো সিলিং, একটা হলো ফ্লোর। কিন্তু সিলিং এবং ফ্লোর ফাংশনটা আমাদের এই এই মানে পাইথনে আসলে এক কোর পাইথনের মধ্যে নাই, আলাদা লাইব্রেরিতে আছে। লাইব্রেরির কনসেপ্টটা এবার আমি ক্লিয়ার। পাইথনটা এমন ভাবে তৈরি হয়েছে যে অ্যাডভান্স কোনো ফাংশন আপনি নিজেও কিন্তু কোনো একটা ফাংশন বা কোনো একটা কিছু করতে পারেন। ধরেন আপনি একটা ট্যাক্স ক্যালকুলেট করার জন্য একটা ফাংশন বানালেন, যে আমার এই ফাংশনের মধ্যে ট্যাক্স নামে ফাংশনের নাম দিলেন। এই ট্যাক্সের মধ্যে তুমি যদি তোমার অ্যামাউন্টটা দিয়ে দাও, পাঠাই দাও, তাহলে আমার ওই ট্যাক্স ফাংশন ট্যাক্স ক্যালকুলেট করে তোমার এতে কত ট্যাক্স আছে সেটা বলে দেবে। তো এরকম যে কেউ কিন্তু ফাংশন বানায় ওই আমাদের ওই যে পাইথন ফাউন্ডেশনকে পাঠাইতে হবে। পাইথন ফাউন্ডেশন যদি পছন্দ হয়, তাহলে সেটা লাইব্রেরি হিসাবে সেটা কিন্তু এই পাইথনের মধ্যে ইনক্লুড করবে। তখন আপনাকে আলাদা করে সেই লাইব্রেরিটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। তো এইভাবে পাইথনটা কিন্তু একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম। মানে আপনি পাইথন ইনস্টল করছেন বলে যে পাইথনের সবকিছু আপনার কাজ হবে তা না। আলাদা করে এই লাইব্রেরিগুলিকে আবার ইনস্টল করতে হয়। এবং শুধু ইনস্টল করলেই হবে না, যখন লাইব্রেরিগুলি ব্যবহার করবেন তখন এই কানেকশন দিতে হয় লাইব্রেরিগুলির সাথে। যেমন ম্যাথ একটা লাইব্রেরি, ম্যাথের সাথে কানেকশন দিয়েছি কি করে, ইম্পোর্ট কথাটা লিখি। কেন? এখন ম্যাথকে কেন আমরা কানেক্ট করলাম? কারণ এই সিল ফাংশন এবং ফ্লোর ফাংশন এটা বেসিক পাইথনে নাই। ধরেন আমরা যদি এটাকে কানেকশন না করতাম, না করে যদি শুধু আমি এরকম সিল ফাংশন দিতাম বা ফ্লোর ফাংশন দিতাম, তাহলে কি দিচ্ছে? এরর দিচ্ছে। দেখেন, রান করলে এরর দেবে যে ভাই তুমি কি লিখতেছো আমি তো বুঝতেছি না, এরকম সিল আর ফ্লোর বলে তো আমার কাছে কিছু নাই। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এই ম্যাথকে কানেকশন করো, ম্যাথ নামে যে লাইব্রেরি আছে তোমার কাছে সেই লাইব্রেরিকে তুমি কানেক্ট করো। তবুও কিন্তু বলতেছে ভাই আমি তো চিনছি না, কারণ এটা যে ম্যাথের জিনিস সেটা আবার আপনি এখানে বলে দিতে হবে। MATH ম্যাথ ডট বললে এটা ম্যাথ লাইব্রেরি থেকে এসেছে। ফ্লোরটাও আপনাকে বলে দিতে হবে যে এটা ম্যাথ লাইব্রেরি থেকে এসেছে। তাহলে এখন কিন্তু আর কোনো এরর দিচ্ছে না। এখন কিন্তু এই ফাংশন দুটো কাজ হচ্ছে। আর কি কাজ সেটা আমি পরে বলছি। তার আগে এই যে লাইব্রেরি কনসেপ্টটা আমাদের কিন্তু এরপরে আমরা যখন অ্যাডভান্স পাইথন শিখবো, নামপাই শিখবো, পান্ডাস শিখবো, সব কিন্তু আলাদা আলাদা লাইব্রেরি। ওই লাইব্রেরিগুলি কিন্তু বেসিক পাইথনের মধ্যে নাই, ওগুলি আমাদের ইনস্টল করতে হবে। যদিও ম্যাথটা ইনস্টল করা লাগছে না, পাইথনের সাথে সাথে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে, কিন্তু ইম্পোর্ট করা লাগবে, যেহেতু এটা আলাদা লাইব্রেরি। লাইব্রেরির ব্যাপারটা আচ্ছা। বুঝতে পেরেছেন? বলেন। জি স্যার, এই আমার একটা কোশ্চেন, যে যে মেইন ফাংশন গুলো যেটা আছে সেটাকে, যে ম্যাথটা যেমন লাইব্রেরি ফাংশন, এটাকে ম্যাথটাকে কি মেইন ফাংশন করা যেত না, নাকি এটা মানে কেন করে এই লাইব্রেরি গুলো? এটার কারণ হচ্ছে ওই যে পাইথন তো সমুদ্রের মতো ব্যাপার। মেইন ফাংশনের মধ্যে যদি এটা ডেভেলপ করতো তাহলে পাইথন ইনস্টল হইতে সারাদিন লাগতো। পাইথনের মধ্যে যখন হিউজ ভারী একটা জিনিস হয়ে যেত। ধরেন আপনি আচ্ছা জীবনে ওয়েব ডেভেলপমেন্ট করবেন না, আপনার ওয়েব ডেভেলপমেন্ট আপনার এখানে ইনস্টল, ওর জন্য রিলেটেড জিনিসগুলি ইনস্টল হয়ে যেত, তাই না? আপনি গেম ডেভেলপমেন্ট করবেন না, কিন্তু গেমের জন্য যত লাইব্রেরি আছে, যত ফাংশন আছে, সব কিছু আপনার এখানে ইনস্টল হয়ে যেত। দরকার কি? আমার যতটুকু দরকার আমি ততটুকু আলাদা আলাদা করে ইনস্টল করে কাজ করব। এটা আরো স্মার্ট হচ্ছে না? জি জি জি। এই জন্য পাইথন আসলে এই সবকিছু ডিস্ট্রিবিউটেড সিস্টেম করে দিয়েছে। আপনার যা সব তো ফ্রি, এমন তো না যে পয়সা দিয়ে কিনতে হচ্ছে। এবং এগুলি ইনস্টল করাও খুব সহজ, একটু পরেই মানে কয়েকদিন পরেই দেখবেন। তার মানে যা খুশি তা কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন, ইনস্টল করতে পারছেন এবং আপনি ব্যবহার করতে পারছেন। তো বেসিক পাইথনে একেবারে কোর জিনিস থাকে, আর বাকি সবই আপনাকে আলাদা করে ইনস্টল করতে হয়। স্যার গুগল ক্লাবেও কি আমাদের ইনস্টল করে নিতে হবে? সরি? গুগল ক্লাবেও কি ইনস্টল করে নিতে হবে লাইব্রেরি গুলো?
গুগল ক্লাউডে, গুগল ক্লাব কোলাব। কোলাবে, গুগল কোলাবে লাইব্রেরি ম্যাক্সিমামই থাকে ইনস্টল করা। হ্যাঁ, ইনস্টল করা থাকে, আপনার করা লাগবে না। আহ, ওই গুগল কোল্যাবে অনেক কিছু সাপোর্ট থাকে, ওরা জানে যে এগুলি লাইব্রেরি ব্যবহার করে মানুষে। হ্যাঁ, না থাকলে আপনি ইনস্টল করে নেবেন, কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো লাইব্রেরি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে কিনা? হয়েছে। তো এখন আমরা এই যে জি ম্যাথ লাইব্রেরি, হ্যাঁ বলেন। আচ্ছা, ম্যাথ স্যার, এই লাইব্রেরিকে যে আহ, বলেন। স্যার এই যে ম্যাথ একটা লাইব্রেরি এটা বললেন দেখে বুঝলাম, কিন্তু এরকম কোন লিস্ট কি আছে লাইব্রেরির যেটা আমরা বুঝবো? লাইব্রেরি তো শত শত লাইব্রেরি আছে, হ্যাঁ, কিন্তু সেইটা তো আমাদের বোঝার দরকার নাই। আমরা অনেক লাইব্রেরির নামও জানি না। যেমন ধরেন গ্রাফিক্স করতে গেলে কি লাইব্রেরি ব্যবহার করতে হয় সেটা তো আমরা নামও জানি না। তো আমাদের বোঝার দরকার নাই। আমরা যে লাইব্রেরিগুলি শিখবো সেগুলি এত পরিমাণ ইউজ করব, যেমন নাম পাই রাত দিন খালি নাম পাই ইউজ করবো। একটু পরে যখন ডেটা সায়েন্সে যাব, পান্ডাস এগুলি কিন্তু ব্যবহার করব, এমনিতেই এই নামগুলি আমাদের মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এই ম্যাথ লাইব্রেরির ভিতরে দেখেন যে সিল ফাংশন আছে। সিল ফাংশনের কাজ কি? রাউন্ড ফাংশনের থেকে কিন্তু আলাদা। কেন? রাউন্ড ফাংশন কিন্তু রাউন্ড উপরের দিকেও নিতে পারে। মানে মনে করেন যে একটা সংখ্যার যদি ধরেন নিচে যদি 2 থাকে আর উপরে যদি 3 থাকে, তাহলে মাঝখানে কি থাকবে? ধরেন 2.1 থাকবে, এদিকে 2.9 থাকবে, এইভাবে থাকবে। তো এই মাঝখানের যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলিকে আমরা সিল করতে পারি, সিলিং করতে পারি। সিলিং করা মানে কি? সিলিং বলে না টপ, উপরে ছাদ। অর্থাৎ এগুলিকে 3 বানাইতে পারি, অথবা মাঝখানের এগুলিকে ফ্লোর করতে পারি। ফ্লোর মানে তো মেঝে, তার মানে নিচের এই 2 আনতে পারি। তাহলে এই সিল ফাংশনের মাধ্যমে এখানে আমি যাই দিই না কেন সে কিন্তু 3 বানাবে। যদি আমরা 2.0 অনও দিতাম, তবুও সে কিন্তু 3 বানাইতো। কিন্তু রাউন্ডে কিন্তু তা করতো না। রাউন্ডে এটারে 2 বানাইতো, কিন্তু 5 এর বেশি হলে তখন 3 বানাতো। তাহলে রাউন্ডের সাথে সিলিং এর পার্থক্য আছে। সিলিং ছোট বড় দেখবে না, এরপরে ছোট না বড়, 5-এর ছোট না 5-এর বড় এসব দেখবে না। 2 এর পরে কিছু থাকা মানে সেটাকে 3 বানাবে। কিসে? সিলিং ফাংশনে। আর ফ্লোর ফাংশনে কি করবে? 2 এর পরে কিছু থাকা মানে সেটাকে 2 বানাবে। সেটা যদি 2.9999 থাকে, তবুও সেটাকে ফ্লোর বানাবে, অর্থাৎ 2 বানাবে। এই হলো সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশনের কাজ। তো এখন আমরা যদি এটাকে সিলিং করি 2.9, তাহলে এই 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 ফাংশনের মাধ্যমে এটা 3 হবে। আর এটাকে যদি ফ্লোর করি, তাহলে এই ফাংশনের মাধ্যমে এটা 2 হবে। চলেন দেখি। প্রথমে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2। তাহলে রাউন্ড ফাংশনের সাথে সিলিং, ধরেন আমার এমন প্রয়োজন হইলো রাউন্ড যে মাতব্বরিটা করতেছে 5 হইলে বা 5-এর থেকে বেশি হইলে সে সিলিং করছে, আর 5-এর থেকে কম হইলে সিলিং করছে না। এখন আমার প্রয়োজন এমন যে 2 এর সামান্যতম বেশি হলেও সেটা 3 বানাইতে হবে। তাহলে তো রাউন্ড ফাংশন দিয়ে আমি কাজটা করতে পারতেছি না, তখন আমাকে সিলিং ফাংশন দিয়ে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্যাট মিনস স্যার আমরা এক্সেল এ যে করি যে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন, রাইট, এখানে রাইট। সিলিংটা হলো রাউন্ড আপ আর ফ্লোরটা হলো ফ্লোরটা হলো রাউন্ড আপ। রাউন্ড ডাউন। রাইট। আচ্ছা, ম্যাথের কিন্তু আরো অনেক ফাংশন আছে। হ্যাঁ, এই W3 স্কুলে গিয়ে আপনারা দেখতে পারেন। আমরা যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে, এগুলি ম্যাথের অনেক ফাংশন আছে, আপনারা শিখতে পারেন। আমি তো মাত্র এখানে 2টা শিখলাম। আমাদের এত বেশি এখন দরকার হবে না, কারো ইচ্ছা থাকলে আপনারা শিখতে পারেন। আরেকটা ব্যাপার বলে রাখি, এই পাইথন নিয়ে যদি কেউ মজা পেয়ে যান যে পাইথনের একেবারে আমি শেষ দিকে ছাড়বো, বিশেষ করে এই ফাউন্ডেশনটা, তাইলে আমাদের এখানে কিন্তু এই আমার একটা ভিডিও আছে, ওখানে আমি ডিটেলস বলেছি। ভেন্ডর সার্টিফিকেশনও করা যায় পাইথন। যেমন আমাদের অন্যান্য জিনিসে ভেন্ডর সার্টিফিকেশন করা যায়, পাইথনের ভেন্ডর সার্টিফিকেশনের ব্যাপারে এইখানে একটা আমার এখানে লিস্ট প্লে লিস্ট আছে। এটা হচ্ছে পাইথন ফিচার ইউ মে নট নো। এইখানে
এই দেখেন ডক স্ট্রিং কি, পেপ 8 কি, এই যে পাইথন অ্যাসোসিয়েট প্রফেশনাল, হ্যাঁ, এইটা কিন্তু ভেন্ডর সার্টিফিকেট। আপনি যদি সার্টিফিকেট পেতে চান পাইথনে, তাহলে এটাকে পিক আপ সার্টিফিকেট বলে। এটা একটা কিভাবে পাবেন, কোন ওয়েবসাইটে গিয়ে ওখানে অনেক কিছু প্র্যাকটিসও করতে পারবেন, কত দাম, কিভাবে পরীক্ষা দিতে হবে, ডিটেলস এই ভিডিওতে বলা আছে। সো এই ভিডিওটা আপনারা দেখবেন। এছাড়াও এখানে এই যে কোল্যাব, যিনি বলছেন কোল্যাবে কিভাবে কাজ করবেন, গুগল কোল্যাবে ইন্ট্রোডাকশন টু কোল্যাব, এগুলি বলা আছে, আপনারা দেখে নেবেন। এখন আসেন ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন হচ্ছে পাইথনে, দেখেন খেয়াল করে দেখেন যে আমরা এই যে ইম্পোর্ট থেকে শুরু করে যা কিছুই করছি সব কিন্তু লাইনের শুরু থেকে করছি। ইচ্ছা হলে একটা স্পেস দিলাম, এটা কিন্তু এরর, এভাবে আমরা করতে পারবো না। ইচ্ছা হলে একটা স্পেস দিলাম, দেখেন এটা কিন্তু এরর দিবে, এটা এরর হচ্ছে যে তুমি এই স্পেসটা দিলা কেন। তার মানে আমি সব সময় আমার ইনস্ট্রাকশন গুলি লিখতে হবে লাইনের শুরু থেকে। অন্য ল্যাঙ্গুয়েজে অবশ্যই এটা নাই, আপনার স্পেস টেস্ট সে মাইন্ড করে না, কিন্তু এখানে মাইন্ড করে। মানে যে ভাষার যে নিয়ম, বাংলা ভাষার যে নিয়ম, বাংলা ভাষায় প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ক্রিয়া, ইংলিশে আবার প্রথমে সাবজেক্ট, তারপরে ক্রিয়া, তারপরে অবজেক্ট। এখন ওটা ওর নিয়ম, এটা এর নিয়ম। তো পাইথনের নিয়ম পাইথনের কাছে, আবার সি এর নিয়ম সি এর কাছে। হ্যাঁ, মানে আমার এই চ্যানেলে কিন্তু সিও আছে। কেউ যদি মনে করেন যে সি কিন্তু আগে এক সময় খুব পপুলার ছিল, সি দিয়ে কিন্তু আপনার প্রোগ্রামিং শুরু করতো, বিশেষ করে ভার্সিটি গুলা সব কিন্তু সি দিয়ে শুরু করতো। কারো যদি কিউরিসিটি থাকে সি সি শিখবেন, এই যে সি প্রোগ্রামিং, এখানে 13টা ভিডিও আছে সি প্রোগ্রামিং এর উপরে। সেটা যদি কেউ শিখতে চান এখান থেকে শিখতে পারবেন। সো আমি এই লাইব্রেরি, এই চ্যানেলটা তৈরি করেছি মূলত আমার ক্লাসের বাইরে যা যা থাকবে তা যেন মানুষ এই চ্যানেল দিয়ে শিখতে পারে। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এরকম করে এই যে স্পেস দেওয়া শুরুতে, এটাকে ইন্ডেন্টেশন বা ইন্ডেন্ট বলে। আমরা যে মার্জিনটা নিই সে কিছুটা ফাঁকা রাখা, তো এই ইন্ডেন্ট আমি দিতে পারবো না। আচ্ছা, আবার যেখানে ইন্ডেন্ট দেওয়ার নিয়ম আছে সেখানে আবার ইন্ডেন্ট না দিলে প্রবলেম হবে। কিরকম? ধরেন এখানে ইফ লিখবো আমরা। ইফ ইফ হলো আমাদের একটা কন্ডিশন। কন্ডিশনাল স্টেটমেন্ট লেখার জন্য আমাদের ইফ ব্যবহার করতে হয়, এলস ব্যবহার করতে হয়, আমরা এগুলি শিখবো, এখনই শিখবো। তো এই কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ লেখার পরে একটা কন্ডিশন দিতে হয়। সেই কন্ডিশনটা সত্য হলে ইফের ভিতরের কাজ করবে, আর সেই কন্ডিশনটা মিথ্যা হইলে ইফের ভিতরের কাজ করবে না। তো এখন ইফের ভিতর বোঝাইতে, ইফের ইনসাইড বোঝাইতে, বা আন্ডার দা ইফ ইফ বোঝাইতে আমাদের এখানে একটা ইন্ডেন্টেশন দিতে হবে, এরকম ট্যাব দিতে হবে। তাহলে আমরা তাহলে এটা মানে হলো যে এই স্টেটমেন্টটা আন্ডার দা ইফ, ইফ এর আন্ডারে আছে। এখন আপনি বলবেন যে আমি যদি এটা না দিই, তাহলে মানে হলো যে ইফ এর আন্ডারে কোনো স্টেটমেন্ট নাই। তো তখন আহ, এই পাইচাম বলবে যে ভাই তুমি কি আমার সাথে ফাইজলামো করতেছো, একটা কন্ডিশন দিছো অথচ কন্ডিশনের ভিতরে কিছু দাও নাই। সো এটা আসলে তার কাছে ফানি মনে হচ্ছে, সে এরর দিবে। সো একটা না একটা স্টেটমেন্ট থাকতেই হবে ইফের মধ্যে। যদি বলেন ইফের মধ্যে আমি দুইটা স্টেটমেন্ট দিব কি করে, তাহলে এরকম করে কন্ট্রোল সি দিয়ে আবার আরেকটা প্রিন্ট যদি দিয়ে, এখানে কিন্তু দুইটা ইনস্ট্রাকশন। এটা মনে করেন প্রিন্ট করবে এ, প্রিন্ট করবে, এটা দিয়ে প্রিন্ট করবে বি, কিন্তু দুইটাই কিন্তু ইফের ভিতরে। কেন ভিতরে? কারণ দুইটাতেই দেখেন ইফের পরে ইন্ডেন্টেশন দেওয়া আছে। যদি তৃতীয় নাম্বারটা যদি আবার আমরা এখান থেকে শুরু করি, প্রিন্ট বাই, এটা তো স্ট্রিং, তাই আমাকে সিঙ্গেল কোট বা ডবল কোট দিয়ে ঘিরে দিতে হবে। এইটা কিন্তু ইফের ভিতরে না, এটা ইফের সাথে এর কোনো সম্পর্ক নাই। কেন? কারণ এখানে আমি কোনো ইন্ডেন্টেশন দিই নাই। তাহলে এখন এই দুইটা প্রিন্ট হবে কি হবে না? বলেন, এই দুইটা প্রিন্ট কি হবে, এ আর বি বি হবে? হওয়ার তো কথা মনে হচ্ছে স্যার। হবে স্যার। অবশ্যই হবে, কারণ আমাদের এখানে যে যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা সত্য না মিথ্যা বলেন? 5 কি 2 এর থেকে বড়?
সত্য বড়। সত্য। সত্য যদি হয় তাহলে ইফ এর ভিতরের কাজ হবে। ইফ এর ভিতর বলতে তো এটাই মিন করতেছে, তাই না? এই দুইটাকেই মিন করতেছে, তাহলে এই দুইটা প্রিন্ট হবে। আর বাই, বাই তো এমনি এমনিই হবে, ইফ এর সাথে তো কোনো সাথই নাই বাই। সো ইফ এর ভিতরের কাজ হইলেও বাই হবে, ইফ এর ভিতরের কাজ না হইলেও বাই হবে। চলেন দেখেন, এখন তিনটা প্রিন্ট হবে। একটা হচ্ছে এ এ এ, বি বি বি, আর হচ্ছে বাই। আমি যদি এখন উল্টায় দিই, ধরেন এখানে 5 > 7 করে দিই, এটা কিন্তু সত্য না, মিথ্যা, কারণ 5 কিন্তু 7-এর থেকে বড় না। যখনই মিথ্যা হলো তখন ইফ এর ভিতরে আর ঢুকবে না, তার মানে এই দুইটা প্রিন্টার হবে না। কিন্তু বাই, ও তো এমনি এমনিই হবে, কারণ ওর সাথে ইফ এর কোনো সাথ নাই। এখন বুঝতে পারলেন কিনা যে এই ইন্ডেন্টেশন কি জিনিস, এবং ইন্ডেন্টেশন কখন দিতে হয় এবং কখন দিতে হয় না, এবং ইন্ডেন্টেশন দিয়ে এই কারো আন্ডারে বোঝাইতে ইন্ডেন্টেশনটা দিতে হয়। এরকম ইফের মধ্যে যদি 100টা ইনস্ট্রাকশন লিখেন, 100টারই যদি ইন্ডেন্টেশন থাকে, তাহলে 100টাই ইফের ভিতরে। স্যার এই থার্ড যে প্রিন্টটা বাই বাদ দিয়ে যদি আমি মিডিল প্রিন্টটাকে ইন্ডেন্টেশন সারা দিই, তাহলে কি এটা কি থার্ড বাই এর মতোই কাজ করবে? মানে কি, এই মিডিলটাকে যদি আপনি ইন্ডেন্টেশন মানে ছাড়া ইন্ডেন্টেশন দিতেন? সারা, এবং কি হ্যাঁ, থার্ড বাইটাকে আমি কেটে দিই, এটাকে কেটে দিই, মানে কেটে দিলাম, মিনিমাম তাহলে কি? তাহলে মিনিমাম কি? একটা তো আমি ইফের ভিতরে একটা স্টেটমেন্ট দিছি, হ্যাঁ, তাহলে কি অসুবিধা কাজ নাই, করবে? এটা ইফের বাইরে, সো এটা কাজ হোক না আচ্ছা, হোক এটা ওকে, হবেই। ক্লিয়ার। মিনিমাম একটা দিতে হবে, দুইটা দেওয়া ম্যান্ডেটরি না, একটা দিতে হবে ইফের ভিতরে, যে কোনো একটা দিতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই। স্যার আমি এই যে ইন্ডেন্টের পরে যদি ডাবল ব্ল্যাঙ্ক রাখি তখন কাজ করবে? ইন্ডেন্টের পরে যদি ব্ল্যাঙ্ক রাখেন মানে কি? মানে এই ট্যাব না দিয়ে ব্ল্যাঙ্ক, একটা স্পেস দিবেন এরকম বলছেন নাকি? রাইট স্যার, রাইট। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ট্যাব দিচ্ছি, ট্যাব না দিয়ে যদি আমি একটা স্পেস দিই তাহলে কাজ করবে কিনা? রাইট, রাইট স্যার, আমি ট্যাব দেবো, ট্যাবের পরে একটা স্পেস দেবো, ট্যাব ও, দেবো, ঠিক আছে। আপনি বলছেন ট্যাব দিবেন, ট্যাবের পরেও আবার একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে বাকি কিছু থাকবে না। হ্যাঁ, না থাকুক, এই যে এমন এখন যেমন দিলাম, ট্যাব দিয়েছি, ট্যাব দিয়ে মানে এগুলি থাকবে না। রাইট, থাকবে না, এগুলো থাকবে না। হ্যাঁ, তাহলে এটা কি কোনো ইনস্ট্রাকশন হবে? আমরা যে যদি আমার ধরেন কোশ্চেন সেটাই। স্টেটমেন্ট হয়নি এ এটা ধর মনে হয়। এটা বাদ দিলাম, হ্যাঁ, এই কিছু নাই, স্পেস কি কোনো ইনস্ট্রাকশন বলেন? না স্যার। এস না, কি কোনো স্পেস তো কোনো ইনস্ট্রাকশন না, আপনাকে তো একটা ভ্যালিড ইনস্ট্রাকশন দিতে হবে। আপনি এখন বললেন যে ভাই আমি ঠিক আছে, আমি ইন্ডেন্টেশন দিলাম, দিয়ে আমি একটা এরকম ইনস্ট্রাকশন দিলাম, তাহলে তো সেটা আর এক এরর। হয়তো সেটা ইন্ডেন্টেশন এরর না, কিন্তু আপনি কি দিলেন এটা তো সে, পাইথনে তো আপনি তার নিয়মের বাইরে একটা ডটও দিতে পারবেন না। বুঝছেন না? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন ছিল যে বলেন। আমাদের তো স্যার ইফ দিলে তো স্যার একটা নিচে স্টেটমেন্ট দিতে হবে যে কন্ডিশনটা যদি ফুলফিল করে স্টেটমেন্টটা করে, কিন্তু জি, আমরা যদি চাই যে ওখানে কিছু না করে পরের কন্ডিশনে চলে যাক, তাহলে কি করতে পারি স্যার? কারণ ফাঁকা তো রাখা যাবে না। মানে কি, ইফ এর কন্ডিশনে কিছু দিবেন না? ইফ এর জি স্যার, কন্ডিশনে কিছু দিবেন না? জি স্যার, যদি দুইটা ইফ কন্ডিশন থাকে, আমি প্রথম কন্ডিশন মিট করলে কিছু করবে না এরকম করতে চাচ্ছি স্যার। না, প্রথম কন্ডিশন মিট করলে কিছু করবে না বলতে আপনি ধরেন এই ইফ প্রিন্টও এলস এর যদি কথা দেন, বলতেছে প্রিন্ট কিনা উনি? দিয়ে যদি আপনি এরকম কিছু না দিয়ে দেন, তাও তো হইলো, কিছুই করলো না, আপনার কথাই তো ঠিক হইলো, তাই আচ্ছা না? স্যার, কিন্তু কিছু একটা থাকতে হবে স্যার, হ্যাঁ, এটাই। কিছু আমার একটা একটা ইনস্ট্রাকশন কোশ্চেন ছিল দিতে হবে। স্যার। বলেন। যদি স্যার কন্ডিশনটা এমন হয় যে আমাকে এরকম কন্ডিশন দিতেছে, ইন্টিজার টাইপ না, সাপোজ হচ্ছে হইলো ঢাকা রাজশাহীর চেয়ে বড় বা রাজশাহী ঢাকার চেয়ে বড়, এরকম কিছু, সেক্ষেত্রে কিরকম হবে স্যার এটা? এটা কি ঢাকা রাজশাহী থেকে বড়, এগুলি কি কোনো কন্ডিশন? এটা কি কোনো লজিক্যাল কথা হইলো? না মানে ঢাকা, এরকম যদি থাকে আর কি। এরকম তো না, এটা তো লজিক্যাল না। ঢাকা রাজশাহী থেকে বড়, এটা তো কোনো কথা না। ঢাকা কোনো স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং এর থেকে বড় এভাবে মাপা যায় না। আপনি বলতে পারেন লেন্থ অফ ঢাকা লেন্থ অফ রাজশাহী থেকে ছোট, সেটা আলাদা জিনিস।
জি যে স্যার, এরকম রাজশাহীতে এরকম বলতে যতগুলি চাচ্ছিলাম। ক্যারেক্টার আছে তার থেকে ঢাকার ক্যারেক্টার ছোট, তাহলে তো সেটা লেন ম্যাপে দিতে হবে, লেন অফ ঢাকা, লেন অফ কে। কিন্তু ঢাকা রাজশাহী থেকে বড় ছোট স্ট্রিং স্ট্রিং এভাবে কম্পেয়ার করা যায় না, জি স্যার, বুঝতে পারছি। তখন লেন মেপে দিতে হবে। আসছি, ওগুলি আসবে সামনে, আপনারা বুঝতে পারবেন। আমরা এখন চলেন ইফটা আগে বুঝি। ইফটা তো অলরেডি বুঝে গেছি, আবারও ইফটা বুঝি। এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ইফ এলস এই ব্যাপারগুলি আছে, পাইথনেও আছে। সিনট্যাক্স গত হয়তো পার্থক্য আছে। এখানে যেমন ইনডেন্টেশন দিয়ে লিখতে হয়, সিতে কিন্তু এই ইনডেন্টেশন না, সিতে কিন্তু এটা এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয়। অর্থাৎ তখন বোঝে যে এই কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু আর শেষ, এখানে আপনার তো কোনো ইনডেন্টেশন দেওয়ার প্রয়োজন হয় না, এরকম করে দিলেও কোনো এরর হয় না। তো যে ভাষার যে নিয়ম সেগুলি আমরা এখানে আলাপ না করি। আমাদের পাইথনের নিয়ম হলো যে ইফ এর পরে কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের পরে কোলন দিতে হবে, কোলনের পরে ইন্ডেন্টেশন দিয়ে তারপরে এ কিন্তু নিজে নিজে ইন্ডেন্টেশন দিয়ে দেয়। আমি যখন এখন এন্টার করি দেখেন ও নিজেই একটা ইন্ডেন্টেশন দিয়ে দিচ্ছে, কারণ এডিটরের কমন সেন্স আছে। মানুষ ভুল করতে পারে, সে ভুল করবে না, তার কমন সেন্স হলো যে ভাই এটা তো তুমি ইফ কন্ডিশনের পরের লাইন, সো এটাতে তো ইন্ডেন্টেশন থাকবেই, সে অটোমেটিক্যালি ইন্ডেন্টেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আই 15 থেকে বড়। তো এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? মিথ্যা। সরি, মিথ্যা। 10 থেকে 15 হ্যাঁ, 10-15 থেকে আহ, বড় না, দশ বড় পনেরো না। থেকে বড় না। সো এই কন্ডিশনটা সত্য না, এটা মিথ্যা কথা। আর মিথ্যা হলে পারে এই ইফ এর ভিতরে কাজটা হবে না। সেজন্য 10 is less than 15 এটা প্রিন্ট হবে না। কিন্তু আই অ্যাম নট ইন ইফ এটা প্রিন্ট হবে কি হবে না? হবে। হবে, কারণ হবে এর স্যার। এর হবে। এর সাথে ইফ এর কোনো সম্পর্ক নাই। চলেন দেখি, আই অ্যাম নট ইন ইফ এটা কিন্তু ঠিকই হয়েছে। কেন? কারণ এর সাথে ইফ এর কোনো সম্পর্ক নাই। কিন্তু এটা হয়নি কারণ এই কন্ডিশনটা মিথ্যা ছিল। এবার দেখেন ইফ এর সাথে আরেকটা এলস যোগ হয়েছে। আমরা এলস ব্যবহার করতেও পারি, এতক্ষণ করি নাই, তাতে কি হয়েছে? অসুবিধা হয় নাই। কিন্তু আমরা যদি এমন চাই যে ইফেক্টটা না হলে আরেকটা হইতেই হবে মাস্ট, অর্থাৎ অল্টারনেটিভ একটা যদি আমরা দিতে চাই, এতক্ষণ অল্টারনেটিভ দিই নাই, কিন্তু এবার আমরা অল্টারনেটিভ দিচ্ছি যে যদি ইফ এর কাজ হয় তাহলে হইলো, না হইলে মাস্ট যেটা হতে হবে সেটা হলো এলস এর কাজ। তার মানে কি, এখন যদি এই কন্ডিশনটা সত্য হয় তাইলে এইখানে মনে করেন প্রিন্ট হবে এরকম, আমরা একটু টেক্সট বাদ দিয়ে এসব হাইফেন টাইফেন দিই তাহলে সহজে বোঝা যাবে। এই দুইটা হাইফেন প্রিন্ট হবে এই কন্ডিশনটা সত্য হলে, আর এই কন্ডিশনটা মিথ্যা হলে এই টেক্সট দুটি প্রিন্ট হবে। আর এই যে প্রিন্ট আই অ্যাম নট ইন ইফ এটার সাথে এদের কোনো সম্পর্কই নাই। এখন বলেন কি প্রিন্ট হবে? ফিল্ড হবে হচ্ছে প্রথমের স্যার এলস এর লাস্টেরটা হবে। এটা পরে আছে সাথে প্রিন্ট হবে আর নিচে এল সেটটা প্রিন্ট হবে। এল সেট, সেটটা ঠিক হবে। হ্যাঁ এল কারণ সেটটা হলো, এবং নিচেরটা। হ্যাঁ কারণ হচ্ছে যে এই কন্ডিশনটা মিথ্যা, এই 15 থেকে 20 ছোট না। সো এই এটা প্রিন্ট হবে না, এল সেটটা প্রিন্ট হবে। আর এটা তো এমনি এমনিই হবে, ওর সাথে কোনো সম্পর্কই নাই। দেখেন এল সেটটা প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে না। কিন্তু এটা যদি আমি উল্টাই দিতাম যে আই গ্রেটার দ্যান 15 তাহলে কিন্তু এটা সত্য, তখন কিন্তু আর এল সেটটা হইতো না, তখন এই হাইফেন প্রিন্ট হইতো। আর আই অ্যাম নট ইন ইফ এটা তো এমনি এমনি হইতো। তো এই ইফ আর এলস এর যে ব্যাপার, কন্ডিশনের যে ব্যাপার, কন্ডিশন সত্য হলে হবে, সত্য না হলে হবে না, এটা প্রায় সব ল্যাঙ্গুয়েজে আছে, ইভেন এক্সেলেও আছে। আপনারা হয়তো সিনট্যাক্স গত পার্থক্য আছে, কনসেপ্ট সব হিরো। জায়গাতে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। স্যার এই এলস এও কি একই জিনিস? ইফ এর মতো অবশ্যই মাস্ট একটা স্টেটমেন্ট থাকতে হবে এলস এর পরে? ডেফিনেটলি যদি আপনি এলস ব্যবহার করেন তাহলে একটা স্টেটমেন্ট দিতে হবে, আর যদি আপনি এলস ব্যবহার নাই করেন তাহলে এলস থাকবে না। ইফের হইলে হবে, না হইলে হবে না। কিন্তু এলস অল্টারনেটিভ ব্যবহার করলে আপনি শুধু এলস এরকম দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। আচ্ছা।
এবার হলো সিঁড়ির মতো ব্যাপার। সিঁড়ির মতো ব্যাপার মানে হচ্ছে যে আমরা এই প্রথমে চেক করবে ইফ এর কন্ডিশন। আচ্ছা, এই যে ডবল ইকুয়াল টু না, এই ডবল ইকুয়াল টু কিন্তু কম্পারিজন অপারেটর বলে। এইটা আর একটা ইকুয়াল টুর মধ্যে পার্থক্য আছে। একটা ইকুয়াল টু মানে হচ্ছে যে এই 20 আই এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া, ঢোকায় দেওয়া। আর ডবল ইকুয়াল টু কিন্তু আয়ের মধ্যে 10 ঢোকায় দিবে না, অ্যাসাইন করে দিবে না, বরং কম্পেয়ার করবে আয়ের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা 10 কি না তুলনা করা, কম্পেয়ার করা, এটার জন্য আমরা ডবল ইকুয়াল টু দিই। আর অ্যাসাইন করার জন্য আমরা একটা ইকুয়াল টু দিই। জিনিসটা ভালো করে খেয়াল করবে। তাইলে এখানে আমরা তুলনা করতেছি যে আয়ের মধ্যে যা আছে তা কি 10 নাকি 10 না। যদি তুলনা করে, মনে রাখবেন এই কম্পারিজন অপারেটরের অ্যান্সার সবসময় ট্রু এবং ফলসে হয়। কম্পারিজন অপারেটরের অ্যান্সার সবসময় ট্রু অথবা ফলসে হয়। তাহলে এটার কি হবে, ট্রু হবে না ফলস হবে বলেন? ট্রু স্যার। ফলস ফলস হবে, হবে, ফলস। কারণ false এটা হবে, আয়ের false মধ্যে হবে। আছে 20 আর এখানে আছে 10, দুটা তুলনা করে সমান পাবে না, সেটা ফলস হবে। ফলস হলে তো অবশ্যই ইফ এর মধ্যে ঢুকবে না। ইফের মধ্যে না ঢুকলে তো এলসে যাওয়ার কথা, কিন্তু এইখানে আমরা একটু সিঁড়ি তৈরি করেছি। ইফের মধ্যে না ঢুকলে তার পরেরটাই যাবে, পরেরটা কিন্তু এলিফ। অন্য ভাষায় এটাকে এলস ইফ বলে, পাইথন একটু সংক্ষিপ্ত করেছে, এলিফ করেছে। এলস ইফ না বলে এলিফ বলতেছে। তো পরের কন্ডিশন আবার দেখবে, তখন কি দেখবে যে আই কি 15 সমান, এটা কি সত্য হবে? না, না। মিথ্যা। এটাও এটাও false। সত্য হবে না, সো এটার ভিতরেও ঢুকবে না, সো এটাও প্রিন্ট হবে না। পরেরটাই চলে যাবে। পরেরটায় গিয়ে দেখবে আই ইকুয়াল টু 20, এইটা কিন্তু সত্য হবে, ট্রু, ট্রু। ট্রু, হ্যাঁ। এবার কিন্তু আই ইজ 20 এটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। মনে করেন যে এই সিঁড়ি, এই যে কন্ডিশন, এখানে যদি 100টা এরকম ব্লকও যদি থাকে, যে ব্লক একটা ব্লকে যদি কাজ হয় তাহলে আর অন্যগুলি দেখবে না। ধরেন কথার কথা আমরা এইখানেই 20 করে দিলাম, এটাও 20 করে দিলাম। এখন বলবেন যে ভাই এখানে তো সবই সমান, এটাও তো ট্রু, এটাও তো ট্রু, এটাও তো ট্রু, তাহলে কি তিনটাই প্রিন্ট হবে? না, প্রথম যেটা ঢুক কাজ করবে পরের গুলি আর যাবে না, এটাই এখানকার নিয়ম। তো যাই হোক, আগের মতো ভ্যালু করে দিই। এখন তাহলে এটা ট্রু না, এটা ট্রু না, এটা ট্রু, সো এই আইস 20 প্রিন্ট হবে, এলস এর আর যাবে না। এই যে একটা জায়গায় যদি হয়ে যায় তাহলে এই যে আইস 20 হয়ে গেল। এখন মনে করেন কোনো কারণে এখানে এটাও সত্য হইলো না, এটাকে আমরা 25 বানাই দিলাম, তাহলে এটাও সত্য না, এটাও সত্য না, এটাও সত্য না। এবার বাধ্য হয়ে এলস এর কাজটা হবে। অর্থাৎ কোনোটাই যদি কাজ না হয় তাহলে এলস এর কাজটা হবে, সেই জন্য আমরা এলস দিয়েছি, লাস্টেরটা এলস দিতে হয়। তাহলে আমরা এই কন্ডিশনের যে ব্যবহার, 3 রকম ভাবে ব্যবহার দেখলাম। শুধু ইফ, তার সাথে আমার অল্টারনেটিভ কিছু দিই নাই, সেরকমও দেখলাম। যদি আমাদের প্রয়োজন হয় সেরকম সেরকম ব্যবহার করব। আবার ইফ এর সাথে অল্টারনেটিভ এলস দিয়ে একটা ব্লক তৈরি করলাম। আবার ইফ এর সাথে অনেকগুলি অল্টারনেটিভ দিয়ে, এটা না হলে এইটা, এটা না হলে এইটা, এটা না হলে সব শেষেরটা, এরকম করেও একটা প্রোগ্রাম তৈরি করলাম। এই তাহলে ধরনের প্রত্যেকটা সময় ইন্ডেন্টেশন দেওয়া লাগবে। ইনডেন্টেশন তো প্রত্যেকটা, এই যে হলুদ কালারের, যে অরেঞ্জ কালারের আছে, এগুলিতে স্পেশাল কিওয়ার্ড। স্টেটমেন্ট মানেই এই কোন যদি আপনি কন্ডিশন দেন তাহলে তার সাথেই আপনার এই ইনডেন্টেশন দেওয়া লাগবে। না দিলে তো সে তার আন্ডারে বোঝাচ্ছে না। জি, ইনসাইড জি ইফ, স্যার। ইনসাইড এলিফ, এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে না তো। না। সেই জন্য ইনডেন্টেশন দেওয়া লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মানুষ কি কঠিন মনে করে, যে এটা কি কঠিন জিনিস। আসলে কিন্তু কঠিন না, একদমই সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হলো যে এখানে আপনি একটা জিনিস মেনশন করছেন যে প্রথম ইফ এর ফাংশনের আমাদের কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে বাকি আর কোনোটাই রান করবে না, বাকিগুলো টার্মিনেট রাইট, হয়ে যাবে। ওকে, রাইট। ফাইন।
সো আমি এখন কি করলাম, আমি সবার লাস্টে আইডেন্টিফিকেশন না করে আমি আরেকটা প্রিন্টএফ নিচে লিখলাম, যেটা কিনা ইন্ডিভিজুয়ালি, কিন্তু ওইটা কিন্তু ঠিকই রান হচ্ছে। এটার পিছনে লজিকটা কি? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, মনে করেন এই ব্লক হয়ে গেছে, এখানে আবার আরেকটা লিখবেন। এখানে আরেকটা প্রিন্ট সামথিং, হ্যাঁ। প্রিন্ট ফাংশন, হ্যাঁ, প্রিন্ট ফাংশন আমি কিছু একটা লিখলাম, ইয়েস। কিছু একটা লিখলেন, ধরেন কিছু একটা লিখলাম, হ্যাঁ, হ্যাঁ। এখন কিন্তু এটা রান হচ্ছে। এটা রান হবে না কেন সেটা বলেন। রান হবে, মানে এখন এতক্ষণ যা নলেজটা নিছি সেটা রান হবে, কিন্তু হ্যাঁ, আমার কথা হলো, কেন অন্য তিনটা এলিফ এলিফ এলস টার্মিনেট হয়ে গেল কিন্তু এটা রান হলো, মানে লজিক, মানে আমি লজিকটা না সম্পর্কে না জানতে না, চাই। প্রথম কথা হলো যে আপনার এখানে যদি এলস থাকে, অবশ্যই এই তিনটা যদি রান না হয় এলস এরটা রান হইতেই হবে, এটা মাস্ট। জি। আপনি কি লাস্টেরটা এলস দিয়েছেন? হ্যাঁ, লাস্টেরটা এলসি দিছে, মানে আমি আর হ্যাঁ, কিছু তাইলে ওটা কোনো লিখিনি, এইগুলি যদি আপনারটাই। না হয় তাহলে এলসটা রান হবে। জি। মানে এর কোনো বিকল্প নাই, আর এটা তো এমনি এমনি হচ্ছে, এর সাথে তো এদের কোনো সাথই নাই। এদের যা এটা প্রিন্ট হবে, এটাতে আপনি ঠেকাইতে পারবেন না, এটার সাথে ইফ এলিফ এলস কারোরই সম্পর্ক নাই। কিন্তু আপনার প্রশ্নটা এটা হইতে পারে যে আমি এলস কন্ডিশন দিচ্ছি তবু কেন কোনোটাই হচ্ছে না, কিন্তু সেটা হবে না, এলস কন্ডিশন একটা মাস্ট হবে। কারণ আপনি কি করেছেন আমি শিওর না। যদি ইফ না হয় তাহলে এলিফ হবে, এলিফ না হলে এই এলিফ হবে, এই এলিফ না হলে এলস মাস্ট হবে। ঠিক আছে? ওকে। স্যার জি এখানে জি, আমরা কার্লি ব্রেকেট পরবর্তীতে না হয়তো বা থাকাতেই অন্য কোনো সমস্যাটা প্রবলেমের হয়েছে। মুখোমুখি হলে আরো ক্লিয়ার হবো। হ্যাঁ, আপনার কোডটা কার্লি এখানে ব্রেকেট, পাঠাইতে পারেন, চ্যাটে পাঠাইতে পারেন, আমি তাহলে এখানে প্রিন্ট করে দেখি, কপি পেস্ট করে দিতে পারেন। বলেন আরেকজন কি বলছেন। স্যার আমি যেটা বলতেছিলাম অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে কার্লি ব্রেকেট থাকে বলে এই সমস্যাটা হয় না। না, কার্লি ব্র্যাকেট হলো অন্য ল্যাঙ্গুয়েজের নিয়ম, এখানকার নিয়ম হচ্ছে যে আপনার ইন্ডেন্ট। সো সমস্যা আমরা বলবো না, যেটার যা নিয়ম আর কি। স্যার আচ্ছা, এই ধরনের প্রোগ্রামিং করে আমরা কি প্রোগ্রামিং করতে পারি, মাথায় আসতেছে কিছু? এটা দিয়ে কিন্তু আমরা একটা কিছু একটা কাজ করতে পারি, বলেন তো কি করতে পারি। এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে। লুপের কাজ করতে পারে। হ্যাঁ, কি ধরনের কাজ? আমরা ধরেন দৈনন্দিন কাজে, স্কুল কলেজে এই ধরনের প্রোগ্রাম বেশি কাজে লাগতে পারে। কি কাজে? স্যার যে মাল্টি গ্রেডিং গ্রেডিং সিস্টেম সিস্টেম, বানানোর জন্য। গ্রেডিং সিস্টেম। রাইট, গ্রেডিং সিস্টেম বা রেজাল্ট তৈরি করতে গেলে এই ধরনের প্রোগ্রামিং হতে পারে। হয়তো হয়তো এমন হতে পারে যে কোনো একটা স্টুডেন্ট মার্ক পেয়েছে, মনে করেন এটা মার্ক লিখে বা আই থাকলো, আই মার্ক পেয়েছে মনে করেন 80, 80। তা আমাদের বলতে পারি আই যদি বড় হয় অথবা সমান হয়, এটা মানে বড় অথবা সমান কার? 90 এর। তাইলে আমরা বলবো যে সে পাইছে এ প্লাস, এ প্লাস। এলিফ আই যদি বড় হয় অথবা সমান হয় 80-র, তাহলে সে পাইছে ধরেন এ। এরকম করে আরেকটা যদি দিই, আই যদি বড় হয় অথবা সমান হয় 70-এর, তাহলে সে পাইছে মনে করেন বি। আর নাইলে ধরেন ফেল করছে, কথার কথা আর কি, এফ। তাইলে পারে 80 এটা কিন্তু যাচ্ছে কোন ব্লকে? এটা এই ব্লকে যাচ্ছে, তার মানে এ প্রিন্ট হবে এখন থেকে। এ প্রিন্ট হচ্ছে। এখানে যদি আমরা 90 করে এখানে 94 করে দিতাম, তাহলে এ প্লাস প্লাস হচ্ছে। এরকম করে আমরা রেজাল্ট শিট কিন্তু তৈরি করতে পারি। স্যার এটা যদি অনেক মাল্টিপল লুপের হতো? মাল্টিপল লুপে মানে লুপই তো ব্যবহার করছি না এখানে। মাল্টিপল মানে আরো অনেক থাকতে পারতো, এখানে মনে করেন আরো ভেঙে ভেঙে আই সমান 95 থেকে বড় একটা করলেন, 90 থেকে একটা, এরকম আপনি 20টা করতে পারতেন, অসুবিধা তো নাই। আমার সময় কম দেখে আমি 2-3টা করেছি, আপনি এগুলিকে আরো ব্রেকডাউন করতে পারতেন। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, একটা কোশ্চেন ছিল। বলেন। ফর এক্সাম্পল আমার মানে আমি এলস কন্ডিশনটা দিলাম না একদম লাস্টেরটা, আর আমার হুম, উপরে
উপরে উপরে যতগুলো স্টেটমেন্ট আছে কোনোটাই সাপোজ ট্রু না, তাহলে কি হচ্ছে আমার কোনো এরর দিবে নাকি ব্ল্যাঙ্ক শো করবে আউটপুটে? কোনো এরর দিবে না, কোনো এরর দিবে না। সেই ক্ষেত্রে যেটা হবে যে কিছুই হবে না। আপনি কোনো কিছু হওয়াতে বাধ্য করছেন না। এলস কন্ডিশনটা মানে হচ্ছে বাধ্য করা, কোনো কিছু না হইলে ভাই যার কিছু নাই তার এলস আছে, এরকম একটা ব্যাপার। এলস যদি না দেন তাহলে কোনো এররও দিবে না, কিছুই না। কন্ডিশন ফুলফিল হলে হবে, নাইলে হবে না। বুঝতে পেরেছেন? এগুলি কিছুই প্রিন্ট হবে না, এইটা তখন প্রিন্ট হবে। ধরেন আমরা এখানে আহ, আহ, মানে এরকম যদি কন্ডিশন করি যে আই হবে, মনে করেন যে আহ, ছোট করে দিই, ছোট হতে হবে 90-এর, এগুলা সব ছোট করে দিই। ছোট হতে হবে 80-র, ছোট হতে হবে 70-এর। তাহলে এবার কিন্তু একটাও ফিল করছে না, কারণ ফুলফিল হচ্ছে না। তখন 94, 90-এর ছোট না, 80-র ছোট না, 70-এর ছোট না। তাহলে কি হবে? এগুলি কোনোটাই প্রিন্ট হবে না, আসলে কিছুই হবে না। দেখেন কিছুই হবে না, শুধু এই যার এমনি এমনি যেটা আছে সেটা হবে। সো এলস দিতে হবে এমন ম্যান্ডেটরি না। বুঝাইতে পারছি নিশ্চয়? জি স্যার। আরেকটা আছে, কেস দিয়ে করা যায়। কেসের ব্যাপারটা একটু দেখেন, এটা অনেক সময় থাকে যে ধরেন আমরা এই নামের মধ্যে একটা নেই, সংখ্যা নেই, নাম সমান ধরেন আমরা দিলাম 3। এটা আরেকটা সিনট্যাক্স, মানে এটা ঠিক ওই এলসিফ এর মতোই, কিন্তু কেস দিয়ে এটা করা হচ্ছে, ম্যাচ এবং কেস। এই ম্যাচ কিওয়ার্ড দিয়ে এই নামটাকে ম্যাচ করাচ্ছে। যদি 1 হয় নামটা, তাহলে এটা প্রিন্ট হবে। যদি 2 হয় তাহলে এটা প্রিন্ট হবে। যদি 3 হয় তাহলে এটা প্রিন্ট হবে। এখানে আসলে ওইভাবে কন্ডিশন লেখার দরকার হচ্ছে না। কেস 1 মানে যদি ওর ভ্যালুটা 1 হয় তাহলে এইটা, কেস 2 মানে হচ্ছে ওর ভ্যালুটা 2 হলে এইটা, না হলে এটা। এখন বলেন ওর ভ্যালু কত? 3, তাহলে এই প্রিন্ট 3 হবে। দেখেন যদি এর ভ্যালু হতো 1, তাহলে এই 1 প্রিন্ট হতো। এখন এর ভ্যালু কিছুই, ধরেন 5, এর সাথে একটাও মিললো না, তাহলে কিছুই হবে না। নাম্বার নট বিটুইন, এটা আরেকটা আছে কেস, এটা হলো ডিফল্ট কেস, ওই এলস এর মতো ব্যাপার আর কি। যে এগুলি কিছুই না হইলে তখন এটার মধ্যে আসবে নাম্বার নট বিটুইন 1 and 3, এভাবে বলবে। এই আন্ডারস্কোর দিলে সেটা ডিফল্ট কেস। তো এটা আরেকটা প্যাটার্ন আর কি, এভাবেও মানুষে প্রোগ্রামিং করে। তো এটা হলো ম্যাথ এবং কেসের সিনট্যাক্স। বুঝতে পেরেছেন নিশ্চয়? কম্পারিজন অপারেটর, রিলেশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর একই জিনিস, একই জিনিসের মেলা রকমের নাম। তো আমরা এই যে এটা গ্রেটার দেন সবাই আমরা জানি, এটা লেস দেন। সো গ্রেটার দেন লেস দেন আমরা চিনি, এটা ইকুয়াল টু। এটা হলো নট ইকুয়াল টু, মানে সমান হবে না, নট ইকুয়াল টু। এটা হলো গ্রেটার দেন অথবা ইকুয়াল টু, হয় গ্রেটার দেন না হয় ইকুয়াল। এটা হলো লেস দেন অথবা ইকুয়াল। এইগুলি সব হলো কম্পারিজন অপারেটর। তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, এই কম্পারিজন অপারেটরের যে রেজাল্ট, যে ফলাফল, সেটা সব সময় বুলিয়ানে হয়। তো এখানে আমাদের দেখেন, এইখানে দুইটা ভেরিয়েবল আছে, এ এবং বি। এর মধ্যে 9, বির মধ্যে বি। তাহলে এখানে আমরা কম্পেয়ার করতেছি, তাহলে এর রেজাল্ট হয় ট্রু হবে না হয় ফলস হবে, যেহেতু বুলিয়ানে হয় সব সময়। এই যে বুলিয়ান কি কাজে লাগে আমরা কিন্তু বুঝতে পারতেছি, যে এই কম্পারিজন অপারেটরের রেজাল্ট হিসেবে আমরা বুলিয়ান ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি হবে, ট্রু না ফলস? ট্রু হবে। জি, কারো কনফিউশন থাকলে বলবেন। এখানে ফলস হবে। রাইট। এটা ট্রু। কেন ট্রু? 9 আর 5 কি সরি সমান? সরি সরি, এটা ফলস। ফলস। আচ্ছা, ফলস। দুইটা সমান মান। এটা এটা ট্রু হবে। ট্রু ট্রু রাইট, ব্যাপারটা ফলস। কারণ এ তো সমান না বলতেছে, তো এটা তো সত্য কথা।
এ আর বি সমান না, এটা মানে হচ্ছে সমান না, তো সত্য কথাই তো বলতেছে, সত্য কথা বললে ট্রু হবে। এটা ট্রু ফলস। হবে। ট্রু। ফলস, দুটোই ফলস। আচ্ছা ট্রু হবে। এইটা, এইটা ফলস এ কেন ট্রু হবে? হবে, এটা তো দুইটা আছে, বি এর থেকে বড় গ্রেটার হইতে দেন অর পারে, ইকুয়ালস। আবার ট্রু বি এর হবে। দুইটার একটা হইলেই তো হইলো। বি এর থেকে বড় হইতে পারে, আবার বি এর সমানও হইতে পারে। তো বুঝলাম বি এর সমান না, কিন্তু বি এর থেকে বড় তো নাকি, জি তাহলে তো ট্রু হওয়ার কথা। জি ট্রু হবে। ট্রু হবে, কারণ বি এর এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হলো হয় বি এর সমান হবে অথবা বি এর থেকে বড় হবে। বি এর সমান না ঠিক আছে, কিন্তু বি এর থেকে বড় এটা তো ঠিক, তাইলে এটা ট্রু হলো। লাস্টেরটা ফলস। ফলস হবে, কোনো ফলস কন্ডিশনই হবে। সত্য না। ফলস, কারণ দুইটা কন্ডিশনের একটাও মিলছে না, বি এর সমানও না আবার বি এর থেকে ছোটও না এ, তাহলে এটা হবে ফলস। তো চলেন রান করি, রান করে আমরা মিলাই দেখি ঠিক বলছি কিনা। প্রথমটা ট্রু, তারপরেরটা ফলস, তারপরেরটা ফলস, তারপরেরটা ট্রু, তারপরেরটা ট্রু এবং লাস্টেরটা ফলস। তার মানে আমরা ঠিকই বলেছি। তাহলে এই অপারেটর গুলির কাজ কি, এইটা আপনারা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছেন। এবার আমরা বুঝবো লজিক্যাল অপারেটর। দেখেন আমরা অনেকগুলি অপারেটর শিখছি, প্রথমে যে শিখছিলাম ওগুলিকে বলে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেগুলি শিখেছিলাম সেগুলিকে বলে অ্যারিথমেটিক অপারেটর। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর হলো সমান, ইকুয়াল টু, যেটা একটা ইকুয়াল। কন্ডিশনাল বা রিলেশনাল অপারেটর অনেকগুলি শিখলাম, এইমাত্র শিখলাম। এবার শিখছি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হলো অ্যান্ড, অর অথবা নট। আচ্ছা আমরা এক্সাম্পলটা দিলে বুঝতে পারবো। ইফটা কেন লজিক্যাল নয় এখানে? কোনটা? আমরা যে ইফ একটা ফর্মুলা শিখছি না, এটা কেন লজিক্যাল নয়? ইফ লজিক্যাল নয় কেন? ইফ তো কোনো জি অপারেটরই না, ইফ তো কোনো অপারেটরই না। আমাদের যে অপারেটর গুলি হচ্ছে, যেমন ধরেন আমরা এই যে বলতেছি যে প্লাস মাইনাস, গুণ ভাগ, ইকুয়াল টু, তুলনা করতেছি, এগুলি হলো অপারেটর। দুইটা জিনিসের মধ্যে যে ইফটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। কন্ডিশন, এটা কন্ডিশন জাস্ট। হ্যাঁ, কন্ডিশন লেখার জন্য একটা কিওয়ার্ড, বিশেষ একটা মিনিং আছে ইফের। ইফের পরে কন্ডিশনটা লিখতে হয়, কিন্তু ইফ নিজে আসলে অপারেটর না। ইফ আছে, এলস আছে, এগুলি অপারেটর না, এগুলিকে আমরা কিওয়ার্ড বলি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখন দেখেন এখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে, এ, বি এবং সি। তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ডেটা আমরা ঢুকিয়েছি, তিনটাই আমাদের ইন্টিজার ডেটা। একটা হলো 10, বি এর মধ্যেও 10, সি এর মধ্যে -10, নেগেটিভ। এখন ইফের পরে কন্ডিশন দিতে হবে। ইফের পরে কিন্তু আমরা এখানে দুইটা কন্ডিশন দিয়েছি, একটা কন্ডিশন না, দুইটা কন্ডিশন। তো এন্ড দিয়ে আবার এই দুইটা কন্ডিশনকে জোড়া দিয়েছি। তার মানে ইফের সাথে একাধিক কন্ডিশনও আমি দিতে পারি, এবং এন্ড দিয়ে বা অর দিয়ে আমরা জোড়া দিতে পারি। তো মনে রাখবেন, যখন একাধিক কন্ডিশন থাকবে এবং এন্ড দিয়ে যদি জোড়া দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা কন্ডিশন যদি সত্য হয় তবেই ইফের ভিতরে ঢুকবে। অর্থাৎ ইফের টোটাল কন্ডিশনটা সত্য বা মিথ্যা নির্ভর করতেছে প্রতিটা কন্ডিশন কিন্তু ট্রু হইতে হবে। যেমন এইখানে এ 0 থেকে বড়, এই কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। 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 বি 0 থেকে বড়, এটাও তো সত্য। সত্য। তাহলে এই ক্ষেত্রে দুইটা কন্ডিশনই সত্য, তার মানে ইফের মধ্যে যে দুইটা কন্ডিশন আছে সত্য, তাই ইফের মধ্যে ঢুকবে এবং এটা প্রিন্ট করবে। যদি কোনো কারণে এখানে কন্ডিশনটা থাকতো এরকম যে বিটা 0 থেকে ছোট, সেই ক্ষেত্রে কিন্তু এটা সঠিক হইলো বটে, কিন্তু এটা সঠিক না। যার ফলে কি হবে, এগুলি আপাতত ব্লক করে রাখলাম। এটা কিন্তু এখন আর প্রিন্ট হবে না। দেখেন প্রিন্ট না হলে কি হবে, কিছুই প্রিন্ট হচ্ছে না, এটা তো ঢুকছে না, এটার মধ্যে ঢুকছে না।
কিন্তু আপনি বলবেন এটা তো সত্য কথা, তাহলে কেন হইলো না? ওই যে যতগুলি কন্ডিশন থাকবে সবগুলি সত্য হতে হবে। এখন ধরেন সব, এটাও সত্য এটাও সত্য, এখন কিন্তু প্রিন্ট হবে। তাহলে এন্ড লজিক্যাল অপারেটর যে কি করে, কন্ডিশনের মধ্যে জোড়া দেয় এবং এরকম এন্ড আলা 100টা কন্ডিশন এখানে আছে, ধরে নেন কথার কথা 100টার মধ্যে 99টা সত্য, শুধু একটা কন্ডিশন হচ্ছে মিথ্যা। তবুও কিন্তু ওই 99টার কোনো দাম নাই, ওই একটা মিথ্যার কারণে পুরো ইফের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং ভিতরের কাজটা আর হবে না। তাহলে এন্ড মানে বুঝতে পেরেছেন, সবগুলি কন্ডিশন সত্য হতে হবে এন্ড এর ক্ষেত্রে, ইফের ভিতরে যতগুলি কন্ডিশন থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো পরেরটা আবার দেখি। এবার আপনি দেখেন, সবগুলা কোড একসাথে মানে কমেন্ট করছেন, আবার আনকমেন্ট কেমনে করছেন? এটা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ধরে স্ল্যাশ দিতে হবে, সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে ফ্রন্ট স্ল্যাশ কোশ্চেন মার্ক থাকে ওইটা ওইটা দিতে হবে। তাইলে ওকে স্যার, এবারে আপনার একসাথে হচ্ছে, আবার এগুলি সিলেক্ট করে কন্ট্রোল ধরে স্ল্যাশ দিলে উঠে যাচ্ছে। থ্যাংক ইউ। তো এখন এটা তো দুইটাই সত্য, সো এটার মধ্যে ঢুকবে বুঝলাম, এইটা কি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে না। কেন ঢুকবে না? -10 তো জিরোর চেয়ে এই জিনিসটা সত্য না নাকি? কারণ স্যার সি হল সবগুলা কন্ডিশন সত্য। জিরো থেকে সবগুলি, হ্যাঁ, 0 থেকে বড় না, এ তো -10, 0 থেকে ছোট, তা এই কন্ডিশনটা সত্য না, বিধায় সবগুলি কন্ডিশন সত্য না হলে এর মধ্যে ঢুকবে না। তাহলে এই যে লিস্ট অন নাম্বার এটা তো হবে, কারণ এটার সাথে এলস দেওয়া আছে। তাহলে মনে করেন প্রথম এটা হবে, এটা ধরেন আমরা হাইফেন দিলাম, এই হাইফেনটা হবে, আর এটা হবে না, না হয়ে এই লাস্টের এই যে লিস্ট দিয়ে যেটা আছে বা এই যে ডট দিয়ে যেটা আছে সেটা হবে, হাইফেন আর ডট এখানে প্রিন্ট হবে। দেখেন, হাইফেন আর ডট প্রিন্ট হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা স্যার, এখানে আপনার ইফ এর যে ফার্স্ট ব্লকটা, হ্যাঁ, এটা তো ট্রু হলো, এটা তো ঢুকলো, পড়ে গেল, তাহলে তো সে বের হয়ে যাওয়ার কথা, তাহলে আবার সেকেন্ড ইফে কেন ঢুকলো? আচ্ছা, ভালো প্রশ্ন, গুড। দেখেন, ইফ কিন্তু যে কোনো ব্লকের শুরু। এখন এই ব্লকের শেষ কোথায়? এই ব্লকের শেষ কিন্তু ও নিজেই, এটাকে আমরা বলি ব্যাচেলর ইফ, এর কিন্তু কোনো পরিবার নাই। কিন্তু আবার যে ইফ শুরু হয়েছে এটা তো নতুন ব্লক শুরু হইলো, এই ব্লকের তো পরিবার আছে এলস, হয় এর কাজ হবে না এর কাজ হবে, কিন্তু এইটা একটা আলাদা ব্লক, এইটা একটা আলাদা ব্লক। ইফের ব্লক শুরু হয় ইফ দিয়ে, বুঝতে পেরেছেন? তো এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, কারণ এই ইফের সাথে এলস এর সম্পর্ক থাকবে। আপনি এই ইফের সাথে তো এই এলস এর সম্পর্ক বানাইতে পারেন না, কারণ এইটা একটা পরিবার, এই ইফ আর এই এলস তো একসাথে হইতে পারবে না, এই এলস এর তো ইফ আছে। স্যার এই দুইটা পরিবার আলাদা হলো কিভাবে? ওই 7 নাম্বার রোটাতে স্পেস দেওয়ার জন্য কি? না না, স্পেস দেওয়ার জন্য না। শুনেন, এলিফ আপনি কিংবা ধরেন, এলস আমি বলি আপনি আপনার পরিবারকে নিয়ে দাঁড়াইলেন, আরেকটা মানুষ তার পরিবারকে নিয়ে দাঁড়াইলো পাশাপাশি, আর মানুষ বুঝতে পারবে না যে আপনার পরিবার এটা তার পরিবার এটা, কারণ আপনি তো একটা পুরুষ মানুষ, আপনার সাথে তো আপনার পরিবার থাকবে। তো আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য আর কি, হয়তো আমার মাথায় যা আসছে তাই বলছি। তো এইখানে দেখেন, ইফ একটা পুরুষ মানুষ ধরেন কথার কথা, তো এটা তো নতুন আর একটা পুরুষ মানুষ, তো এর সাথে তো এটা এটা তো একটা পরিবার, এই পরিবারে তার হয়তো কোনো ওয়াইফ নাই, তার কেউ নাই, সে একাই দাঁড়ায় আছে, হইতেই পারে। আবার তার পরিবার সহ দাঁড়ায় আছে, হইতেই পারে। কিন্তু দুইটা পুরুষ পাশাপাশি দেখেই বুঝবেন যে এটা একটা পরিবার, এটা আরেকটা পরিবার। আমি বুঝাইতে পেরেছি? দেখবেন স্যার আলাদা আলাদা দুইটা লজিক্যাল টেস্ট এখানে। ডেফিনেটলি।
মানে স্যার ইফ দিয়ে এখানে যদি শুরু হয় তাহলে সেটা নতুন ব্লক শুরু হয়ে যাবে। ইফ দিয়ে শুরু হওয়া মানে নতুন ব্লক শুরু হয়ে যাবে। দ্বিতীয় ইফটাকে স্যার যদি এখানে এলিফ করি তাহলে কি সেকেন্ড ওরা ইফে যদি স্যার একই এলিফ ফ্যামিলির হবে? দেওয়া হয় কি হবে স্যার? সেকেন্ডে এখানে যদি এলিফ দিই তাহলে কিন্তু ওই পরিবারের আওতাভুক্ত হয়ে গেল, তাইলে কিন্তু আর এ নতুন পরিবার না, এর আওতায় হয়ে গেল। ধরেন এর এটা বাচ্চা ধরে নিলাম, মানে আমি যেভাবে ফান করে বলতেছি আর কি, এটা হয়তো তার ওয়াইফ, তার মানে একই পরিবারের আওতাভুক্ত হয়ে গেল, তখন আর আলাদা পরিবার থাকলো। ক্লিয়ার? স্যার ইফ রেজাল্টটা দিয়েই কি শুরু আসতেছে হতে হবে, তখন? জি ইফ ক্লিয়ার। দিয়েই শুরু হতে হবে। রেজাল্টটা কি আসতেছে স্যার এলএফ সরি, দিলে? বুঝি নাই, আবার বলেন। বলতেছে ইলেভ দিলে রেজাল্টে কি আসবে তখন? ওই এলিফ দিলে রেজাল্ট কি আসবে এটা তো একটু আগেই আমরা শিখলাম। এলিফ দিলে কি রেজাল্ট আসবে, তখন এই এই ক্ষেত্রে স্যার কন্ডিশন এই দেখবে। কন্ডিশনের ক্ষেত্রে হ্যাঁ, এই কন্ডিশন দেখবে, এটা যদি সত্য হয় তাহলে তো এটাই হয়ে গেল, আর বাকিগুলি তো আসবে না। তখন শুধু হাইফেন প্রিন্ট হবে, আর কিছুই প্রিন্ট হবে না। কারণ এটা তো তখন এই একই পরিবারের আওতাভুক্ত হয়ে গেল। তা আমরা তো একটু আগেই শিখেছি যে একই পরিবারের আওতাভুক্ত হলে কোনোটা যদি রান হয়ে যায় পরের গুলি আর হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। তার মানে দুইটা পরিবার আলাদা করার জন্য, দুইটা ব্লক আলাদা করার জন্য ইফ দিয়ে শুরু করতে হবে। এটা ইফ, এর ব্লক এখানেই শেষ, যেহেতু নতুন ইফ চলে এসেছে, সো এই ইফের আর কোনো নিচে কোনো নাই, গ্রহণযোগ্যতা নাই। নতুন ইফের সাথে এলস এর সম্পর্ক। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জিনিসটা। এখানে কয়টা ব্লক আছে বলেন, বা কয়টা পরিবার আছে? দুইটা পরিবার। দুইটা। দুইটা। এই যে ইফ এবং দুইটা এলস, পরিবার স্যার। হ্যাঁ, আবার নতুন করে ইফ, আবার নতুন করে এলস। সো এটা একটা আলাদা পরিবার, আলাদা ব্লক, এটা একটা আলাদা ব্লক। সো এইখানে কন্ডিশনটা সত্য হলে এটার কাজ হবে, সত্য না হলে এলস এর কাজ হবে। আবার নতুন করে কন্ডিশন, এটা সত্য হলে এটা হবে, না হলে। এখন অরের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা হইলেই হয়, এন্ড এর বিপরীত। মানে এখানে যদি 100টাও থাকতো, 100টা অর 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 যদি থাকতো, এবং 100টার মধ্যে 99টা ভুল, একটা শুধু সত্য, তবুও কিন্তু ইফের মধ্যে ঢুকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে কি হবে, এখানে আমাদের আসলে এটা কি সত্য না মিথ্যা? এ শূন্য থেকে বড়, তো সত্য। তো এগুলি আর আমাদের দেখারই দরকার নাই, কারণ অরের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা সত্য হইলেই এর মধ্যে ঢুকে যাবে, এলস এর কাজটা আর হবে না। তাইলে এইখানে অবশ্যই ঢুকবে। এটা কি হবে, বি শূন্য থেকে বড় না, বি কিন্তু -10 করা হয়েছে এবার, তাহলে এটা কিন্তু সত্য হইল না। আচ্ছা, পরেরটা দেখি, সি শূন্য থেকে বড় না, সিও কিন্তু শূন্য থেকে বড় না, কারণ সি সমান শূন্য। তাইলে এবার দুইটার একটাও সত্য না, তাহলে কিন্তু আর কিছু করার নাই। একটা না একটাও যদি সত্য না হয় তাহলে কিছু করার নাই। এখানে আর এই আইদার অফ এটা প্রিন্ট না হয়ে নিচে চলে যাবে। নিচে গিয়ে মনে করেন এখানে শুধু টি 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 প্রিন্ট হবে। এখানে আমরা প্রিন্ট করে দেখি, প্রথম পরিবারের এটা প্রিন্ট হলো, আর দ্বিতীয় পরিবার থেকে এলস ব্লকেরটা প্রিন্ট। তাহলে অর কন্ডিশন আর এন্ড কন্ডিশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এন্ডে প্রত্যেকটা সত্য হতে হয়, আর ওয়ারে যে কোনো একটা সত্য হইলেই হয়। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আচ্ছা, নট হলো জাস্ট অপোজিট বানায় দেয়, মানে যেটা হওয়ার কথা সেটাকে যদি আপনি উল্টাই দিতে চান তাহলে নট ব্যবহার। যেমন দেখেন, এই দুইটা মিলায়ে আমরা যদি একটা করে বলি, ধরেন একটা কন্ডিশন যদি দিই, এটা তো সত্য কথা, তাই না? তার মানে তো এই হাইফেন প্রিন্ট হওয়ার কথা, এই যে হাইফেন প্রিন্ট হচ্ছে, কিন্তু আগে একটা নট করে দেন, নট লিখে দেন, তাহলে এই সত্যটা আবার মিথ্যা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে।
দেখেন এইটা না হয়ে এলস এর কাজটা হবে। তাহলে নটের কাজ কি? নটের কাজ হলো কোনো একটা রেজাল্টকে অপোজিট বানানো, দ্যাটস ইট। একটা কন্ডিশনের ভিতরে কি তিনটা মানে ইয়া ব্যবহার করে এন্ড অর নট তিনটা ব্যবহার করা যাবে? একটা কন্ডিশনের মধ্যে এরকম এখন নট ব্যবহার করা যাবে কিনা? জি জি। হ্যাঁ যাবে। এখন কি হবে? এখন আপনার এই যে এই এই পুরো জিনিসটা কিন্তু সত্য ছিল না? সত্য ছিল তো, মানে একটা তো জি সত্য ছিল। জি একটা সত্য হলেই তো ঢুকে যেত। অর অরের জন্য তো জি। একটা সত্য হলে ঢুকে যাওয়ার কথা ছিল। এটা নট বসাই দিলাম। সো এই জিনিসটা কিন্তু আলটিমেটলি এখন মিথ্যা হয়ে গেল। মিথ্যা হয়ে এটা ঢুকলো না, না ঢুকে নো নাম্বার ইজ এটা প্রিন্ট হলো। নট আচ্ছা হলো আচ্ছা জাস্ট আচ্ছা। বাকি জিনিসকে উল্টায় দেওয়া। অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা অলরেডি শিখেছি যে ইকুয়াল টু দিলে অ্যাসাইন হয়ে যায়। কিন্তু কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর আছে যেগুলি আমাদের একটু শিখতে হবে। যেমন ধরেন আমরা এখানে এক্স ইকুয়াল টু 5 দিলাম বা 3 দিলাম। তাহলে এখন যদি আমি প্রিন্ট এক্স করি তাহলে কি প্রিন্ট হবে? অবশ্যই 3 প্রিন্ট হবে। 3 প্রিন্ট হবে। তাহলে এই ইকুয়াল টু এটা হলো আমার একটা অ্যাসাইন। লাইন ব্রেকে কিন্তু পাইথনে কোনো সমস্যা নাই, আমি অনেক বেশি লাইন দিই তাতে কোনো সমস্যা নাই। স্পেস আপনাকে দেওয়া যাবে না, ইন্ডেন্টেশন দেওয়া যাবে না। মানে দেওয়া যাবে যখন নিয়ম আছে তখন দিতে হবে, অনিয়মে দেওয়া যাবে না। যখন খুশি তখন দিতে পারবেন না। আচ্ছা, এখন এরপরে যদি আপনি আবার লিখেন এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, এটার মানে হলো তো সিকোয়েন্সিয়ালি কাজ করে। মানে হলো এক্স এর মধ্যে প্রথমে 3 রাখবে, পরের বার আবার এই 3-এর সাথে 5 যোগ করবে। এক্স এর মধ্যে যা মানে ডাইন পাশের কাজটা আগে করবে। 3-এর সাথে 5 যোগ করার ফলে হবে কত? 8। এবার এক্স এর মধ্যে তো আসলে 3 আছে, ওই 3 মুছে মুছে ফেলবে। মুছে ফেলে এর মধ্যে 8 রাখবে। তার মানে এখন প্রিন্ট করলে দেখেন 8 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডান পাশের কাজটা আগে করে, আগে করার পরে এখানে প্রেসিডেন্স বলা হয়। অপারেটরের আবার প্রেসিডেন্স আছে। এখানে কিন্তু দুইটা অপারেটর আছে এই লাইনে। একটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা হলো অ্যারিথমেটিক অপারেটর। অপারেটরের প্রেসিডেন্স অনুসারে প্রথমে হয় অ্যারিথমেটিক অপারেটরের কাজ, তারপরে হয় অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তো অ্যারিথমেটিক অপারেটরের কাজ যদি প্রথমে হয় তাহলে কি হবে? 3-এর সাথে 5 যোগে 8 হবে। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর হবে ওই এক্স এর মধ্যে যে 3 আছে সেটাকে ফেলাই দিবে, দিয়ে এই 8 এসে ঢুকবে। এক্স কে যদি প্রিন্ট করি তাহলে 8 প্রিন্ট হবে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তো স্যার আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ, আছে স্যার। বলেন। স্যার এটার এই যে এটার এখন যেটা করালেন এটার মানে হচ্ছে যে ভেরিয়েবল তার ভ্যালুকে কমাইতে অথবা বাড়াইতে পারে, বিষয়টা কি এরকমই? ভেরিয়েবল কমাইতে মানে বাড়াইতে পারে বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে আমি এখানে দুইটা অপারেটর ইউজ করেছি। ঠিক আছে, একটা হলো জি অ্যাসাইনমেন্ট, স্যার, একটা হলো অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক। অপারেটরের প্রেসিডেন্স অনুসারে কে আগে হয়, যদি কথার কথা এই অ্যাসাইনমেন্টের প্রায়োরিটি আগে হইতো তাহলে কিন্তু আগেই 3-এর জায়গাতে এই 3ই ঢুকাই দিত, কারণ এর মধ্যে 3 আছে 3ই ঢুকে যেত। তারপরে সেরকম আসলে এখানে একটা এরর হইতো সেই ক্ষেত্রে। তো প্রেসিডেন্সের দিক থেকে সব প্রথমে অ্যারিথমেটিকের কাজ হয়। তাহলে এখানে এক্স মানে কি? 3 না? 3-এর সাথে 3। 5 যোগ হয়ে 8 হচ্ছে। তারপরে অ্যাসাইনমেন্ট হবে। সো কিসের মধ্যে? এখানে এক্স এর মধ্যে না রেখে আমি ওয়াই এর মধ্যে রাখতে পারতাম, তখন কিন্তু এটা এক্স এ না ঢুকে ওয়াই এ ঢুক। কিন্তু আমি আবার এক্স এর মধ্যে ঢুকাচ্ছি, তার মানে এক্স এর মধ্যে যে 3 আছে সেই 3 এইবার মুছে গিয়ে 8 যাবে, দিয়ে এখানে 8 প্রিন্ট হবে। জি বুঝতে স্যার, পেরেছেন? বুঝতে আচ্ছা, পেরেছি। আর একজন হাত তুলেছেন। হাত তুলেছেন কে? প্রশ্ন করেছেন নাকি করেন না? একটু আগে তো হাত দেখলাম। না করলে প্রশ্ন করেন। আচ্ছা, তো
এই জিনিসটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হলো এক্স ইকুয়াল এক্স প্লাস ইকুয়াল টু 5। এই যে আগে স্পেস দিছি তো এই জন্য এরকম। এই যে এক্স প্লাস ইকুয়াল টু 5 লিখলাম, এইটা মানে হচ্ছে এইটা এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, এটাকে সংক্ষেপে লিখতে গেলে এক্স প্লাস ইকুয়াল টু 5 বলে। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। বলবেন যে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এখানে তো সুন্দর করে বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে আমরা এটা কেন লিখতে যাবো, এই পরিষ্কার করে বোঝা যাচ্ছে সেটাই আমরা লিখবো। ফাইন, আপনি আপনার কোডে এটাই লিখেন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্য কেউ যদি এইটা লিখে, আপনি যদি বলেন যে এটা তো আমি বুঝতে পারতেছি না, তাইলেও তো সেটা আপনার অপারগতা। সো অন্যের কোড তো বুঝতেও হবে। তো এখন বুঝে যাবেন যে এইটা মানে হচ্ছে এইটা। দেখেন এবারও 8ই কিন্তু প্রিন্ট হবে। আমি বুঝাইতে পারছি নিশ্চয় যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5 সেটা এইভাবে না লিখে এক্স প্লাস ইকুয়াল টু 5 লিখলেই হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3, এটাকে এক্স মাইনাস ইকুয়াল টু 3 লিখলেই হয়ে যাবে। এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 3, সেটাকে এক্স ইন্টু ইকুয়াল টু 3 লিখলেই হয়ে যাবে। একটা জিনিস, একই গ্রামার সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। এক্স ইকুয়াল টু এক্স ভাগ 3, সেটা না লিখে এক্স ভাগ ইকুয়াল টু 3 লিখলেই হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। স্যার স্যার এটা কি কোডটাকে ছোট করার উদ্দেশ্যে, ফাংশনটাকে? ডেফিনেটলি তাই, কোডটাকে ছোট করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। এবং এটা মানে কিছু মাতবরীয় করা হয়েছে একটু। মনে করেন এখানে একটু অ্যাডভান্স অ্যাডভান্স ভাব আছে, এখানে তো বেসিক বেসিক ভাব আছে। সো যারা অ্যাডভান্স কোড করে তারা এরকম করে করে আর কি। আচ্ছা, স্যার এখানে আমরা তো নতুন ভেরিয়েবলও নিতে পারতাম। কোনখানে? স্যার ওই যে এক্স ইকুয়াল টু 5 দিয়ে তারপরে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 হ্যাঁ, যদি এরকম থাকে, সেখানে নতুন ভেরিয়েবল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 দিয়ে তারপরে প্রিন্ট ওয়াই দিতে পারতাম না? তো একটু আগে তো সেটা বললামই যে এখানে আমরা এইখানে যেটা দেখাইছিলাম, সেখানে আমরা তো নতুন ভেরিয়েবলও নিতে পারি, অসুবিধা তো নাই তখন নতুন তো। ভেরিয়েবল সেক্ষেত্রে শর্টকাটটা হবে না। হ্যাঁ, তাহলে আমার না, ব্যাপারটা হচ্ছে শর্টকাটটা এই যে হবে না। এখানে, হ্যাঁ শর্টকাট হবে না, কিন্তু যে এখানে তো স্যার ব্যাপারটা যদি আমি নতুন ভেরিয়েবল নেই, কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝার ক্ষেত্রে আমাদের জন্য ইজি, ঠিক আছে, বা যে না কোডিং করবে তার জন্য easy। কিন্তু বোঝার জন্য তো এটা অবশ্যই ইজি, ওটা তো বোঝার জন্য একটু কঠিন। ট্রু। এখন হ্যাঁ, প্রশ্নটা কি? তাহলে স্যার আমরা ওইটা কেন ইউজ করতেছি, এই নতুন ভেরিয়েবল আরে আমরা ভাই, কেন আপনি নিতে? তাহলে শুনছেন না? আমি তো বললামই যে ওইটা আমরা ইউজ করব না, আপনি কোনোদিন ইউজ করেন না। আপনি সবসময় এটাই ইউজ করেন। কিন্তু অন্য কেউ যদি ইউজ করে, ধরেন কেউ একটা কোড লিখেছে, সে এরকম প্লাস ইকুয়াল টু 5 লিখেছে, আপনি তো সেদিন বলবেন যে কি লিখছে এটা তো আমি বুঝতেছি না। অন্যের কোড বোঝাটাও তো আপনার একটা কাজ, সেই আচ্ছা, জন্য আমরা শিখতেছি। ক্লিয়ার? বুঝতে পারছি। আপনার লেখার দরকার নাই, আপনি পরিষ্কার করেই লিখেন। ইভেন আমিও লিখি না, আমিও কিন্তু ওই পরিষ্কার করেই লিখি। কিন্তু জিনিসটা যদি না বুঝি তাইলে তো, ধরেন কোন জায়গায় নতুন ইন্টারভিউ দিচ্ছি বা কিছু করছি, এটা আমি বুঝি না, তাহলে তো এটা আমার ইনএফিসিয়েন্সি হলো না, আমি জিনিসটা বুঝতেছি না, সেই জন্য শিখতেছি। স্যার ভেরিয়েবল যদি ওয়াই দেই, ওয়াই ইকুয়াল হ্যাঁ, টু এক্স প্লাস 5, তাহলে হ্যাঁ, প্রিন্টের সময় আমরা এক্স এর জায়গায় ওয়াই দিব, তাই তো? এটা তো কমন সেন্স, রাইট। অবশ্যই তাই। আমরা যদি এখানে ওয়াই দিই, এখানে যদি এক্স দিই, তাহলে এই তিনই প্রিন্ট হবে। এক্স তো আর চেঞ্জ হচ্ছে না, এক্স তো তিনই প্রিন্ট হচ্ছে। কিন্তু যদি আমি ওয়াই কে প্রিন্ট করতে চাই, তাহলে ওয়াই দিব এখানে, তাইলেই 8 পাবো। ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝছি। যেটা প্রিন্ট করব সেটাই পাবো আসলে। কিন্তু এক্সটা এখানে ওভাররাইট হচ্ছে না, এক্সটা চেঞ্জ হচ্ছে না, কারণ এক্স এর মধ্যে আমি এই যোগফলটা ঢুকাচ্ছি না, এটা নতুন একটা ভেরিয়েবলে ঢুকাচ্ছি। আমাদের যে ডেটা টাইপ ছিল, গতদিন যে ডেটা টাইপ শিখেছিলাম, তার মধ্যে একটা ছিল কমপ্লেক্স। কমপ্লেক্স ডেটা টাইপটা আমাদের এইভাবে শেখার দরকার নাই, শুধুমাত্র কমপ্লেক্স ডেটা টাইপটা চেহারাটা আমরা শিখে নিব। এটা নিয়ে কোনো কোনো অপারেশন আমাদের করা হবে না, এটা নিয়ে কোনো মানে কোনো কিছু আমরা এখানে করব না। কিন্তু কমপ্লেক্স ডেটা টাইপ কাকে বলে, এটা আমরা 9-10-এই শিখেছিলাম। কমপ্লেক্স নামে একটা ডেটা টাইপ আছে, সেখানে অবশ্য যে বলতো না, আই বলতো।
এই কমপ্লেক্স ডেটা টাইপের দুইটা পার্ট থাকে, এইটাকে বলে হচ্ছে রিয়েল পার্ট, এটাকে বলে ইমাজিনারি পার্ট। এখানে এর মধ্যে এই কমপ্লেক্স ডেটাটা নিলাম, এর মধ্যে পুরা জিনিসটা প্রিন্ট হবে, আলাদা করেও দেখতে পারি। এ ডট রিয়েল দিলে 6 প্রিন্ট হবে, আর ইমাজিনারি দিলে দেখেন 7 প্রিন্ট হবে। 7 প্রিন্ট হচ্ছে, এই যে এটা হলো পুরাটা প্রিন্ট হচ্ছে। কেন? আমি এ প্রিন্ট করেছি, তারপরে রিয়েল প্রিন্ট করেছি, এই যে 6 প্রিন্ট হচ্ছে। তারপরে ইমাজিনারি ইমেজ প্রিন্ট করছি, সেজন্য 7 প্রিন্ট হচ্ছে। তারপরে আমি টাইপ, এর টাইপ কি? এর টাইপ দেখেন কমপ্লেক্স বলতেছে। আচ্ছা, এবার আমরা আবার বি নামে আরেকটা নিলাম, 5 এবং 5 যে করলাম, এ এবং বি যোগ করলাম, সেক্ষেত্রে হবে কি? এর রিয়েল পার্টের সাথে বি এর রিয়েল পার্ট যোগ হবে, 5 আর 6 11। এর ইমাজিনারি পার্টের সাথে বি এর ইমাজিনারি পার্ট যোগ হবে, 7 আর 5 12 যে। তো এইটুকু শিখলেই আমাদের হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা ভবিষ্যতে কোনো কাজ করব না, এটুকু শিখলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এবার হলো লুপ, কিন্তু লুপ আজকে আমরা কভার করব না। লুপটা এই শীটে থাকলো বটে, কিন্তু লুপটা আমরা আগামী দিন কভার করব। এবং তাতে আপনারা চিন্তিত হবেন না, আমাদের পাইথনে অনেক মানে একটা এক্সট্রা ক্লাস আছে, এবং আহ আগামী দিন বা তারপরের দিন হয়তো চাপ কম থাকবে, তার মধ্যে আমরা লুপ শিখে ফেলব। আজকে হলো এই কন্ডিশনাল স্টেটমেন্ট পর্যন্ত আমরা শিখলাম। বুঝতে পেরেছেন? কিন্তু ফর লুপটা তো অ্যাটলিস্ট শেখা দরকার ছিল, নাহলে তো আমরা অ্যাসাইনমেন্ট দিতে পারবো না। অ্যাসাইনমেন্ট তো ফর লুপ দিয়ে, দেখি তো। 2 নাম্বার ক্লাসের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট না, এটা না তো। ও, ফর লুপ দিয়ে অ্যাসাইনমেন্ট। তাহলে আপনাদের একটু সময় হবে 10 মিনিট, আমি কন্টিনিউ করব। জি স্যার। স্যার জি স্যার করেন, করেন। কন্টিনিউ জি করেন। স্যার। আচ্ছা, তাহলে এই হোয়াইল লুপটা অ্যাটলিস্ট শিখাই, কারণ অ্যাসাইনমেন্ট আছে তো আমাদের। আসলে ওই আহ, মানে বুঝতে পারতেছেন যে 1.5 ঘন্টার সময় আসলে খুব কম, কিভাবে চলে যায় বুঝতে পারা যায় না। তাও তো আপনাদের চেহারা দেখছি না, আমার চেহারা দেখছি না, হাসাহাসি করতেছি না, যেটা অফলাইন ক্লাসে হয়, সেটা করতে গেলে তো আরো কম শেখা। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই হোয়াইল লুপ শিখতে। লুপ হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস। লুপ হচ্ছে যে, লুপ মানে তো বোঝেন, ঘোরা, ঘুরে। মানে বলেন আমি লুপে পড়ে গেছি, মানে আমি একই জায়গায় খালি ঘুরতেছি। তো প্রোগ্রামিং এও তাই, লুপ মানে হলো ঘোরা। এখন এই লুপটা কেন ইউজ করা হয়? ধরেন একই কাজ বারবার করাই নিতে চাইলে আমরা লুপ ইউজ। যেমন ধরেন আপনাকে বলা হলো যে 1000 বার এই আকসাদুর প্রিন্ট করতে হবে, তাহলে নর্মালি লুপ ইউজ না করলে আপনি কি করবেন? PRINT প্রিন্ট, এবার আপনি লিখবেন আকসাদুর, AKSADUR। তো এবার কি হবে? তো একবার হবে, তাহলে 2 বার করার জন্য আপনি কি করবেন? কন্ট্রোল C দিয়ে আবার লিখবেন, 3 বারের জন্য আবার লিখবেন, এরকম করে 1000 বার লিখবেন, তাহলে 1000 বার প্রিন্ট হবে। তো এই যে 1000 বার প্রিন্ট করা এইভাবে, এটা তো কঠিন ব্যাপার। 1000 বার আমাকে জিনিসটা আবার হিসাব রাখতে হবে, কঠিন ব্যাপার। তো এই 1000 বার আকসাদ লেখার কাজটা যদি আমি লুপ দিয়ে করতে পারতাম, তাহলে পরে সুবিধা হতো। তো কিভাবে সেটা করতে পারি? লুপ, এই যে হোয়াইল, এটাও একটা কিওয়ার্ড। এই যে কমলা রং হয়ে গেছে। হোয়াইল লেখার পরে আমাদের বলতে হচ্ছে যে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে যে একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা শূন্য রেখেছি, একটা শর্ত দিতে হয়। ইফের মধ্যে যেমন আমরা শর্ত দিলাম এতক্ষণ, সেরকম এই হোয়াইলের মধ্যেও একটা শর্ত দিতে হচ্ছে। শর্তটা কি? এই কাউন্টটা যতক্ষণ পর্যন্ত 9-এর ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে, এই লুপটা চলতে থাকবে, অর্থাৎ এটা প্রিন্ট হইতেই থাকবে। দা কাউন্ট ইজ, এই কাউন্টটা প্রিন্ট হবে। এখন বলেন তো, এইটা যদি চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত 9 ছোট থাকে ততক্ষণ পর্যন্ত, তাহলে কয়বার চলবে এটা এখন এই অবস্থায়? এটা তো লুপের মধ্যেই থাকবে, চলতেই থাকবে। 9 বার। চলতেই 9 থাকবে, বার চলবে এটা। 9 বার চলবে। আর কেউ?
9 বার চলবে জিরো সহ। 0 বাদ 9 দিলে বার 8 বার, চলবে না, জিরো, আর 0 জিরো সহ সহ হলে 8 বার। এটা 8 হচ্ছে বার চলবে। ইনফাইনাইট লুপ। 0 থেকে 8 পর্যন্ত চলবে। আচ্ছা জিরো। শুনেছি দুই একজন বলছেন ইনফাইনাইট, আর বেশিরভাগই বলছেন 9 বার 8 বার ইত্যাদি। যারা 9 বার 8 বার বলছেন তাদের কাছে আমার প্রশ্ন, এই কাউন্টটা কি জীবনেও 9 হবে? বলেন। কাউন্ট তো 0, কাউন্ট 1 হবে কিভাবে, কাউন্ট 2 হবে কিভাবে? তো কাউন্ট জিরো তো থেকে 0 8 পর্যন্ত আজীবন হবে। কিয়ামত পর্যন্ত 0ই থাকবে। তো এখানে এসে মিলায় দেখবে কাউন্ট কি 0, হ্যাঁ 0, 9 থেকে ছোট, হ্যাঁ ছোট, এটা প্রিন্ট করবে। আবার মিলাবে, কাউন্ট তো 0ই আছে, তো কিয়ামত পর্যন্ত কাউন্ট তো 0ই থাকবে, তাই না? যদি আমার এই মেশিনের ইলেকট্রিসিটি থাকে, আর যদি এই পৃথিবী টিকে থাকে, তাহলে এটা তো কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, দেখেন চলতেই থাকবে, এটা থামাবে কেডা? কারণ কাউন্ট তো জীবনে 9-এর সমান হবে না। দেওয়া লাগবে। কাউন্ট প্লাস হ্যাঁ, ওয়ান, কাউন্ট প্লাস ওয়ান নামে একটা শর্ত দেওয়া লাগবে। সেটা তো পরের কথা, এখন তো এই কোডের মধ্যে সেই শর্ত নাই, তাহলে এটা আজীবন চলতে থাকবে, ইনফিনিটিভ লুপ হয়ে গেল। আচ্ছা সেই স্যার, জন্য তাহলে হ্যাঁ, এই যে সেকেন্ড যে প্রিন্ট গুড বাই, তাহলে এইটা তো আর কখনোই প্রিন্ট হবে না। ডেফিনেটলি না, কারণ ওই পর্যন্ত পৌঁছাচ্ছেই না, এই করতে আচ্ছা, করতেই তার তো জি জি কিয়ামত জি। চলে আসতেছে, তাই না? এই পর্যন্ত যাচ্ছেই না। এখন আমি তো না হয় আমার একটা সুবিধা আছে যে এখানে স্টপ, ফোর্সফুলি স্টপ করা যাচ্ছে, না হলে তার আমি এটা চালাইতাম না। আমি জানি যে এখানে ফোর্সফুলি স্টপ করাতে পারবো, সেজন্যই করে না। হ্যাঁ, গুড বাই আর আসছে। তাহলে খেয়াল রাখতে হবে, লুপের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার আমার এই লুপটা যেন এক সময় না এক সময় শেষ হয়, এই শর্তটা যেন আজীবন না চলে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখার বিষয়। তার মানে আমরা এখন যদি এখানে ধরেন এই কোডটা লিখি, এটা কিন্তু সমান হচ্ছে না, দুইটা সমান হতে হবে। এই কোডটা লিখি যে কাউন্টকে 1 বাড়াই দিলাম, দেখ এই যে এখানে কিন্তু এরকম করে লিখতে পারতাম যে কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। এটাও যে কথা, এটাও কিন্তু সেই একই কথা, একটু আগে শিখলাম। তো এটা আমরা লিখলাম না, ধরেন এটা সহজ করে লিখলাম, কাউন্ট সমান কাউন্ট প্লাস 1। তার মানে প্রথমবার শূন্য থাকলো, শূন্য এখানে প্রিন্ট করলো, পরের বার তো আর শূন্য থাকছে না, পরের বার তো 1 হয়ে যাচ্ছে, তার মানে 1 প্রিন্ট হবে। তারপরের বার 2 হচ্ছে, তার মানে 2 প্রিন্ট হবে। তারপরের বার 3 হচ্ছে, 3 প্রিন্ট হবে, এরকম করে এক সময় কিন্তু 9 হবে। মানে এখানে 8 প্রিন্ট হবে, 8 প্রিন্ট হয়ে 9 হবে এখানে এসে, তখন দেখবে যে 9 9-এর থেকে ছোট না, তখন আর এই লুপটা চলবে না। তাহলে 0 থেকে 8 পর্যন্ত প্রিন্ট হবে, যখনই কাউন্ট 9 হয়ে যাবে তখনই আর এই লুপটা চলবে না, এই শর্ত সত্য হবে না। তখন বাইর হয়ে গিয়ে প্রিন্ট গুড বাই প্রিন্ট হবে, কারণ প্রিন্ট গুড বাই এর সাথে এই লুপের কোনো সম্পর্ক নাই। চলেন দেখি, এই দেখেন 0, মানে দ্য কাউন্ট ইজ, তো এটা তো হার্ড কোড, এটা তো হবেই, সাথে আমার ভেরিয়েবলটা প্রিন্ট হচ্ছে। তাহলে দ্য কাউন্ট ইজ 0, কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 2, কাউন্ট ইজ 3, কাউন্ট ইজ 4, কাউন্ট ইজ 6, কাউন্ট ইজ 7, এরকম করে কিন্তু 9 প্রিন্ট হচ্ছে, এই 8 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, তারপরে গুড বাই প্রিন্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ব্রেক আর কন্টিনিউ, এটা আমি আগামী দিন বোঝাবো, আমি সরাসরি এটাই চলে যাচ্ছি, কারণ অ্যাসাইনমেন্টের সাথে এটা সম্পর্ক আছে, তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেব। আচ্ছা, এইবার আমরা কি করলাম, ধরেন এন্টারে নাম্বার বলারও দরকার নাই, আমরা হয়তো 100 হার্ড কোডের দিলাম 100। তাহলে এই আই সমান কিন্তু 1, তাহলে এই লুপটা কতবার চলবে কেউ বলতে পারেন? 100 পর্যন্ত। হ্যাঁ, 100 পর্যন্ত তো চলবে, কতবার চলবে, হাউ মেনি টাইমস? স্যার 0 to 99 একবারই বার।100, চলবে। 99 100 বারই 99 চলবে। উম, 1 থেকে চলবে 100 তো 101 বার। আছে, 100 তো লেস সমান দেন আছে, তো ইকুয়াল। 100 বারই চলবে। 1ও চলবে, 2ও চলবে, এখানে যদি আমরা 1 সমানটা না দিতাম তাইলে 99 বার চলবে,
কারণ 100 এখন তো সমান সমান দিয়েছে, তাহলে 100 বারই চলবে। আচ্ছা, আমরা এখানে এখানে কাউন্ট লিখছিলাম, এখানে আই লিখলাম, মানে ভেরিয়েবলের নাম যা খুশি লিখতে পারি, তাতে তো আমার সমস্যা নাই। তো আই কে কিন্তু ঠিকই বাড়াইছি, এক করে বাড়তেছে আই। আচ্ছা, তাহলে আমার কাউন্টার ঠিক আছে। তাহলে এই লুপের মেইন কাজ কি? যেমন আগের লুপের মেইন কাজ ছিল প্রিন্ট করা, এই লুপের মেইন কাজ হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে যে ধরেন আই কে বারবার যোগ করা। ধরেন আপনাকে বলা হলো যে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত 1, 2, 3 এরকম করতে 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 100 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সবগুলিকে যোগ করো। তাহলে আপনি কি করতেন? প্রথমে 1+2 করতেন, 2 করে আপনি কিন্তু কোন আপনার মাথার মেমোরিতে হোক বা কোথাও রেখে দিতেন, এটা হলো 3। তারপরে এই 3কে কিন্তু এই 3-এর সাথে যোগ দিতেন, রেজাল্ট এক জায়গায় রেখে দিতেন 6। তারপরে এখানে 4 আছে, এই 4কে কিন্তু আবার 6-এর সাথে যোগ দিতেন। তাহলে বারবার দেখেন একটা মেমোরিতে আমরা এটা রেখে দিচ্ছি, আর নতুন নতুন সংখ্যা এসে সেই মেমোরির সাথে যোগ দিচ্ছে। এক্স্যাক্টলি এই মেমোরির নাম হলো সাম। তাহলে প্রথমবার কি হচ্ছে, সামের মধ্যে আছে 0, তাহলে প্রথমবার সামের সাথে 0 যোগ হচ্ছে, সরি 1 যোগ হচ্ছে, আই মানে তো 1, প্রথমবার 1 যোগ হচ্ছে, তাহলে সামের মধ্যে চলে গেল 1। দ্বিতীয়বার কি হচ্ছে, দ্বিতীয়বার তো আর 2 হচ্ছে, তাহলে 1 এর সাথে যোগ হচ্ছে 2, তাহলে সাম হয়ে গেল 3। তৃতীয়বার আসছে 3, তাহলে 3-এর সাথে 3, সাম হয়ে গেল 6। চতুর্থবার আসছে 4, তাহলে 6, মানে এক্স্যাক্টলি আমি যে কাজটা ম্যানুয়ালি করার সময় করছি সেই কাজটাই এখানে কিন্তু হচ্ছে। দেখেন 1+2, 3+3, 6+4, তারপরে আবার 10+5। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 100টা নাম্বার পাশাপাশি যোগ হয়ে যাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। যখনই 100 হয়ে যাচ্ছে তখনই লুপ থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে এই ছোট্ট 3 লাইনের প্রোগ্রাম দিয়ে আপনি কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সমস্ত নাম্বারের যোগফল করে ফেলতে পারছেন। দেখেন 550 হলে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত নাম্বারের যোগফল। আপনি বলবেন যে আমি 1000 পর্যন্ত করতে চাই, ফাইন, ওর তো কোনো ক্লান্তি নাই, ও ন্যানো সেকেন্ডের মধ্যে 1000 পর্যন্ত সবগুলি নাম্বারের করে দিল। ম্যানুয়ালি আপনাকে করতে দিলে আপনি পারতেন না, কোথাও না কোথাও ভুল করতেন, আর সারা স্যার রাত এখানে লেগে যেত। বলেন। i=i+1, এটা এই মানে জিনিসটা সামের আগে দিলে কি হবে, মানে 6 নম্বর লাইনে দিলে? 6 নম্বর লাইনে দিলে কি হইতো, তাহলে তো আপনার 1-এর আগেই 2 পেয়ে যেতেন, তাহলে 1-কে তো যোগ করতো না, সামের সাথে 1 এক্সক্লুড হয়ে যেত না, আচ্ছা, আগে ইয়া হয়ে যাবে, হচ্ছে। তাই না? আচ্ছা আপনার যদি এটা আগেই তো 2 হয়ে যেত, তাহলে সামের সাথে প্রথমবারই তো 2 যোগ হইতো। আচ্ছা, বুঝছি। আর কোনো স্যার প্রশ্ন? এখানে প্রিন্ট, যে লাস্টে যে প্রিন্টটা কি হোয়াইল লুপের ভিতরে তো না মনে হয় না? না, প্রিন্টটা আমরা বাইরে দিলাম, প্রিন্টটা যদি ভিতরে দিতাম তাহলে বারবার বারবার যোগটা দেখাইতো। মনে করেন 3, আচ্ছা 6 যা হয়তো সব বারবার দেখার তো আমার দরকার নাই। আমার যোগ টোগ করে সাম তো আর নষ্ট হচ্ছে না, সামের মধ্যে কিন্তু আমার ওই সর্বশেষ যোগফলটা থাকছে। আমি হোয়াইল লুপের বাইরে এসে আমি এটা প্রিন্ট করছি যাতে বারবার না হচ্ছে, একবারে লাস্টে একবারে হচ্ছে। জি বুঝতে স্যার। পেরেছেন? তাহলে ছোট্ট একটা কোডের মাধ্যমে আমরা লুপ জিনিসটা বুঝতে পারলাম যে যদি বারবার কোনো কাজ করায় নিতে হয় তাহলে আমরা লুপ ইউজ করব, এই হোয়াইল লুপ ইউজ করব। এরকম হাজার হাজার ব্যাপার থাকে আর কি। এই লুপ দিয়ে কিন্তু ভাইরাস বানানো হয়। ধরেন কোন একটা ভাইরাসের মধ্যে লুপ করা আছে, লুপের মধ্যে বলা আছে যে সি ড্রাইভের মধ্যে খালি ফাইল তৈরি করো, ও খালি দেখবেন যে আপনি মুছতেই আছেন আর ফাইল তৈরি হইতেই আছে। কি রে ভাই, এত ফাইল কই থেকে আসছে? কারণ কোন একটা লুপ চলতেছে, এটাকে ম্যালিসাস কোড বলে, ভাইরাস বলে, যে ভাইরাস এই কাজটা করতেছে। সো একসময় আপনার পিসি ক্র্যাশ করবে বা পিসি হ্যাং হয়ে যাবে। লুপের কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে বাকি থাকে আওয়াজ দিয়ে। এখন
অ্যাসাইনমেন্টে যেটা থাকবে সেটা দেখেন। অ্যাসাইনমেন্টে থাকবে সাম অল দা, এখন কিন্তু অনেকেই বলে ফেলবেন, মানে অনেকের মাথায় চলে আসবে কিভাবে করতে হবে, কিন্তু বলার দরকার নাই, এটা অ্যাসাইনমেন্ট তো আপনারা কইরেন, এখন এখানে বলার দরকার নাই। সাম অল, সাম অল দা অড নাম্বার 0 to 100, অর্থাৎ আমি যেমন এখানে সমস্ত নাম্বার যোগ করেছি, মৌলিক সংখ্যা এই যৌগিক সংখ্যাও যোগ করেছি, মৌলিক সংখ্যাও যোগ করেছি, অডও করেছি, ইভেনও করেছি, কাউকে বাদ দিই নাই, সবাইকে যোগ করেছি। আপনাকে করতে হবে শুধু বিজোড় গুলাকে, অর্থাৎ 1 + 3 + 5 + 7 + 9, এইভাবে 100-র মধ্যে যতগুলি বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাগুলি যোগ হবে এবং এই রেজাল্ট আকারে আসবে। ছোট্ট একটা জিনিস চেঞ্জ করলেই হয়ে যাবে, আপনারা এই অ্যাসাইনমেন্টটা করবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। অলরেডি অনেকের মাথায় চলে এসেছে আমি জানি। সো সহজ সহজ অ্যাসাইনমেন্ট প্রথম দিকে, এটা আপনারা করবেন। আজকের ক্লাস এখন এই পর্যন্তই শেষ।